বন্ধু আমার হারায় যায় অকুল নৈরাশে, বন্ধু আমার হারায় যায় অকুল নৈরাশে। আকাশ কুসুম ঘর ছিল তার সাথের বুকে বিতান, অমবর্ষায় তুলত জোয়ার নিবিসুরানি গান। স্বপন জুড়ে চিতল কাতল ঈর্ষা মাঝের শাড়ি, উনুনে শীতই পীড়ার শান্তি রাঁধে প্রাণের নারী। সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের মার্সেল প্রেজেন্টস হাসো সিজন 7। লাকি 7-এ আমরা দুর্দান্ত গেস্ট পেয়েছি। প্রথমে এদিক থেকে একটু আসি, যে আগের পর্বে অতিথি হিসেবে ছিল কিন্তু পরে যাওয়ার সময় দেখে পেমেন্টও আছে, তাই থেকে গেল আবারও। আমাদের প্রিয় অভিনেতা রয়েছে সাইদুর রহমান পাভেল, এবং আমাদের প্রিয় নায়ক স্বপ্নের নায়ক সবুজ নায়ক রয়েছেন প্রিয় নায়ক আমিন খান, প্রিয় অভিনেত্রী রয়েছেন শবনম ফারিয়া। আর আজকে যে গান দিয়ে শুরু করলাম, লাগতে পাকতে দিয়ে শুরু করলাম, এর স্পেশাল একটি কারণ রয়েছে। এর কারণ হচ্ছে এই মানুষের বাগানে যার মিশন এক্সট্রিম দেখে মন মন্দিরে আলো ফুটেছিল, সেই মিশন এক্সট্রিমের, মন মন্দিরের এবং মানুষের বাগানের প্রিয় অভিনেতা মডেল রয়েছেন মনোজ কুমার প্রামাণিক। আমরা ধন্য আপনি এসছেন। আপনি যে মডেল, অভিনেতা প্লাস শিক্ষক সেটা বড় কথা না, আপনার সবচেয়ে বড় ক্রেডিট আপনি দেশের সবচেয়ে সুন্দর বিশ্ববিদ্যালয়, সবচেয়ে ভালো বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট। বলছি এই বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া অত সোজা না, যারা চান্স পায় তারা খুব ভাগ্যবান, তারা খুব মেধাবী। একদম ঠিক। শুধু তাই নয়, সেই বিশ্ববিদ্যালয়ের এমন একটা ডিপার্টমেন্টে আপনি পড়েছেন যেখানে চান্স পাওয়া অনেক কঠিন, অনেক ক্রিয়েটিভরা সেখানে পড়াশোনা করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ডিপার্টমেন্টের উনি স্টুডেন্ট ছিলেন। একদম ঠিক 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 একদম বুঝলাম না, তুমি এত ঠিক ঠিক বলো কেন? মানে রাজশাহী ইউনিভার্সিটি একদম ঠিক, হ্যাঁ ডিপার্টমেন্টটাও ঠিক। ওকে, এবং ওখানে যে মেধাবীরা থাকে, মেধাবীরা ওখান থেকে বের হয়, এটাও তো ঠিক। একদম একদম জি জি জি। এবার বলেন, এবার মন খুলে। সবচেয়ে বড় কারণ হচ্ছে যে আপনার বড় ভাই আমি, এবং তিনি এখানে আসছে প্রোগ্রামে। আর আমার ভালো লাগছে সত্যি যে দুইজন আছো তোমরা, সবাই তো আছে সেটা ভালো লাগছে, এবং দুইজন আছে সেটা আরো ভালো লাগছে। ওকে, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে নাট্যকলা বিভাগ থেকে তিনি পাশ করে তিনি এখন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। একটা জোরে হাততালি হোক। সেই সাথে আমাদের মনে তিনি জায়গা করেছেন অভিনয় দিয়ে, সেই কারণে আমরা খুবই কৃতজ্ঞ যে তিনি আমাদের আজকে অতিথি হিসেবে এসেছেন। ওকে, আজকে ভরপুর আনন্দ হবে। তার আগে সাইদুর রহমান পাভেল, হ্যাঁ এর আগের এপিসোড ঠিকঠাক ছিল তো? ঠিকঠাক, ওই যেটা বললেন, হ্যাঁ রয়ে গেলাম। ওকে, রয়ে গেলাম। আমিন ভাই, আজকে কিন্তু এলিমিনেশন আছে, সো আমরা আনন্দ করব ভরপুর। এই যে প্রিয় মানুষ হারানোর বেদনা, আমরা বলছিলাম বন্ধু আমার হারায় যায় অকুল নৈরাশে, সো আমাদের মধ্যে একটা বেদনা আছে। সত্যি কথা, বেদনা আমাদের মধ্যে যে নেই তা না, ওদের চেয়ে আমাদের বেশি কষ্ট হয়। জি, কারণ ওরা অনেক আশা নিয়ে এখানে এসছে, আমাদের মার্কিংয়ের কারণে হয়তো বা তারা এখান থেকে বিদায় নিচ্ছে। ওদের চেয়ে কষ্ট অনেক বেশি আমাদের হয়। আমরা যখনই সত্যি কথা স্টেজে শুরু হওয়ার আগে যখন স্টেজে প্রথম পাটা দেই, চোখ বন্ধ করে শুধু এইটুকু চিন্তা করি যে আমাদের দ্বারা যেন কোনো ভুল সিদ্ধান্ত না হয় ইমোশনের বশতে। আমরা চেষ্টা করি 100%। তোমরা হয়তো অনেকে মনে কষ্ট পাও, কিন্তু সত্যি কথা বলি আমাদের কোনো পক্ষপাতিত্ব থাকে না। আমরা চেষ্টা করি যেন একদম নিরপেক্ষভাবে তোমাদের জাজমেন্ট করবার জন্য। ওকে, একটা জোরে হাততালি। শুধু আরেকটু, যেহেতু একজন শিক্ষক এসছে,
তো আমরা ওই বিষয়ে কথা বলবো। আপনার কাছে জানতে চাই, আপনি দীর্ঘ জীবন অভিনয়ের একটা লম্বা ক্যারিয়ার পার করেছেন, আবার বিচারকের আসনে, স্যারের আসনে, এই পার্থক্যটায় মানে আসলে কি ফিল করে? আপনি একটা প্রতিযোগিতায় ছিলেন। প্রতিযোগিতায় যে কত ডেঞ্জারাস জিনিস আমি নিজে ফেস করেছি, তো সো এটা বলার অপেক্ষা রাখে না। আর লম্বা অভিনয় জীবন যেটা বললাম, সত্যি কথা আমার ক্যারিয়ার খুবই ছোট আমি মনে করি। সামান্য গত 200 সিনেমা করেছে, মনে হয় গত 25 দিন অভিনয় শুরু করেছি, আজকে মনে হয় তৃতীয় দিন আমার কাছে ফিল হয়। আমার কাছে কখনোই মনে হয় না এত লম্বা সময়। আর জাজমেন্টের চেয়ারে কেমন করে যে বসলাম আমি নিজেও জানি না। থ্যাংক ইউ। আপনি আছেন বলে আমরা একবার কিভাবে যে ধাপে ধাপে চুজ করে করে পারফেক্ট জনকে পাচ্ছি, এটার জন্য জোরে হাততালি। স্বপ্ন ফাড়িয়ে এর আগে কোনো জায়গায় আপনি বিচারক হিসেবে ছিলেন? না, এরকম মূল পর্বে বিচারক হিসেবে ছিলাম না। ওকে, এরকম একটা কমেডি শোয়ে তিনি জাজ করছে, সো একটা জোরে হাততালি। ওকে, এবার যার সাথে একটু কথা বলবো, তিনি স্টুডেন্ট ছিলেন, স্যার হয়ে গেছেন। ওই ভুলগুলো কি আপনি করেন যেটা আপনি নিজে স্টুডেন্ট থাকতে করতেন? শিক্ষক হয়ে? হ্যাঁ। ভুলে তো ভরা জীবন, ভুল ছাড়া তো এক ধাপও দেওয়া যাচ্ছে না। আর একটা কথা মনে হচ্ছিল যে সবাই এখানে যেহেতু কম্পিটিশন এবং যেহেতু শিক্ষকতার কথা আপনি ফলো করে বললাম, সো ওই জায়গা থেকে স্টুডেন্টদেরকেও ইভ্যালুয়েট করতে হয়, তাদেরকে মার্কস দিতে হয়। এবং আমি কোনোদিনই মার্কস দেওয়ার পক্ষপাতী না। আমি মনে করি যে তারা নিজেদের মতো করে পড়বে, শিখবে, জানবে, কাজ করবে। তো এখানেও আসলে ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়া বা ইত্যাদি হওয়া বিষয় না, বিষয়টা হচ্ছে আমরা পার্টিসিপেট করছি এবং ডেফিনেটলি সবার একটা ভালো স্কিল আছে বলেই আমরা এই পর্যন্ত আসছি। এবং আজকে এই শোতে যদি কেউ এলিমিনেট হয়, আমি জানি না হবে কি না, যদি হয় তাহলে যারা এলিমিনেট না হচ্ছে তারা আসলে এনটিভির থেকে যাচ্ছে, হাসর থেকে যাচ্ছে, আর যারা এলিমিনেট হবে তাদের সাথে আমি কন্টিনিউ করবো বাইরে। তিনি সেই সাথে নির্দেশনাও দিয়ে থাকেন, সো ওই জায়গাটা আমরা ধরার চেষ্টা করব। ওনাকে আমরা এত ভালোবাসি, কিছুদিন আগে তার একটা অপারেশন হয়েছিল, আমরা সবাই দেখতে গিয়েছিলাম। হ্যাঁ, আমার অপারেশন? জি হ্যাঁ, অপারেশন সুন্দরবনে হয়েছে। ওকে, বুঝতে হবে কোন শোয়ে আপনি এসেছেন। একটা জোরে হাততালি। ধরে রাখি অবশ্যই বিচারকরা নাম্বার দেবেন, কিন্তু যারা একেবারে টপে চলে যাবেন, ফাইনালে যাবে এবং টপ মার্ক পাবেন এবং যিনি হবেন চ্যাম্পিয়ন, মার্সেল তাকে দিচ্ছে নগদ 5 লক্ষ টাকা। ও 5 লক্ষ বলতেই মনে পড়লো, এমন একজন বলছে রেজাল্ট আসলে বিষয় না। কে বলছে জানেন? যিনি 5th ফার্স্ট ক্লাস পেয়েছেন তিনি বলছেন। বাট অনার্সে 4 ইয়ার এবং মাস্টার্সে উনি 5th ফার্স্ট ক্লাস পাও। একটা জোরে হাততালি। নো মোর অ্যাবাউট মি। ওকে, যিনি হবেন ফার্স্ট রানার আপ তাকে মার্সেল দিচ্ছে 3 লক্ষ টাকা। যিনি হবে সেকেন্ড রানার আপ মার্সেল তাকে দিচ্ছে 2 লক্ষ টাকা। শুধু তাই নয়, যে হবে চতুর্থ তাকে মার্সেল দিচ্ছে একটি এসি। একটা জোরে হাততালি। যে হবে 5th মার্সেল তাকে দিচ্ছে একটি ওয়াশিং মেশিন। ওয়াশিং মেশিন বললেই শুধু ইশতিয়াক ভাইয়ের মাথাটা মনে পড়ে, যার পুরো মাথাটা একবারে ওয়াশ। একটা জোরে হাততালি হোক আমাদের মেন্টরদের জন্য। আমাদের মেন্টর এবং আমাদের বিচারকদের পোশাক দিয়েছে 12 ক্লথিং এবং টাসেলও, তাদের জন্য জোরে হাততালি হোক। এবং রাবার ব্যান্ডের সঙ্গে আমি আবু হেনা রনি রয়েছি আপনাদের সঙ্গে, একটা জোরে হাততালি হোক। আর কথা বাড়াবো না, আমাদের প্রথম পারফর্মারকে ডেকে নিতে চাই। কচুয়া চাঁদপুর থেকে আসছে আল আমিন নীরব। হ্যালো মেন্টরস, আসসালামু আলাইকুম জাজেস। পাবেল ভাই, আপনি এখনো আছেন? ডাবল পেমেন্ট পেলে যাওয়া আর কি। আমিন ভাই, আমি একটা ট্রাভেল এজেন্সিতে জব করি। তো বেসিক্যালি আমি হচ্ছে থাইল্যান্ডের ভিসা প্রসেস করি। কিন্তু থাইল্যান্ডের নাম শুনলে মানুষের এমন রিয়াকশন, মনে হয় আসলে আমি জব করি না, কোনো পাপ করতেছি। আমাদের আমিন ভাই শো পারপাসে উনি থাইল্যান্ডে গেছে। থাইল্যান্ডে 3 দিন ছিল, ব্যাক করছে। 3 দিন থাকার পর ওনার বন্ধুদেরকে 3 মাস ধরে বুঝাইতে হয়েছে, দেখ আমি পারফরমেন্সের জন্য গেছি। ওরা ওই বন্ধুরা বলতেছে আমরা জানি ওইখানে সবাই পারফরমেন্সের জন্যই যায়। আমার এক ক্লায়েন্ট আছে, ও আইসা বলতেছে ভাই এই পাসপোর্টটা রাখেন, এখানে একটা থাইল্যান্ডে ভিসা লাগিয়ে দেন। আমিন ভাই, একটা পাসপোর্টে 65 পেজ থাকে, ওনার 66 পেজে থাইল্যান্ডের ভিসা। তো আপনি যখন থাইল্যান্ডের জন্য অ্যাপ্লাই করবেন তো ওদের একটা ফর্ম থাকে, ভিসা ফর্ম। তো এখানে আপনার পার্সোনাল ডিটেলস দিতে হয়, ওদের কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, একটা পয়েন্ট আছে পারপাস অফ ভিজিট। তো আমি ওনাকে জিজ্ঞাসলাম ভাই আপনার পারপাস অফ ভিজিট কি, ট্যুরিস্ট, বিজনেস অর ট্রানজিট? আপাতত ট্যুরিস্ট দেন, বাকিটা তো ওইখানে যাই করবো। কিন্তু সমস্যা কোন যায় জানেন? কিছু লোক আছে ওরা ইউটিউবে নাইট লাইফ অফ থাইল্যান্ডের ব্লগ দেখা আমাদের কাছে ভিসা করতে আসে।
তা আমি যখন বলি যে ভাই কয়দিন কয় রাত থাকবেন, ভাই ওখানে কি দিনও হয়? মানে আমার এক ক্লায়েন্ট, উনি যতবারে অ্যাপ্লাই করছে উনি রিজেক্ট খাইছে, যতবারে অ্যাপ্লাই করছে 5-6 বার উনি রিজেক্ট খাইছে। তো আমার কাছে ভাই আমার রিজেক্ট হওয়ার কারণটা কি? আমি ভাই আপনার রিজেক্ট হওয়ার কারণটা হচ্ছে আপনার ইন্টেনশন ভালো না। ও ভাই না আমার মনে হয় আবার ট্রাই করেন। আমি না ভাই আপনি অন্য দেশে ট্রাই করেন। না ভাই আমি থাইল্যান্ডে যাব। আচ্ছা ভাই আপনার সমস্যাটা কি? আপনি থাইল্যান্ডে কেন যাবেন? কোন জিনিসটা আপনার ফেভারিট? ভাই থাইয়ের মাঝে যে ল্যান্ডটা ভাই আসলে আপনার ইন্টেনশন খারাপ। আমাদের তারেক ভাই উনি একদিন আমাদের অফিসে গেছে, যাই দেখি মন খারাপ। কিন্তু ভাই আপনার মন খারাপ কেন? আমি আমার ওয়াইফ সহ আমি ইউএসএতে আমেরিকাতে ট্রাই করছি, কিন্তু আমার ভিসা হয়েছে, আমার ওয়াইফের ভিসা হয় নাই। কিন্তু এটা খুব স্যাড। তো আপনার ওয়াইফের ভিসা কেন হয় নাই? ওরা কেন হয় না আমি জানি না, বাট ওরা একটা রিজন দিছে। রিজনটা কী লিখছে? ওরা বলছে ইউ ডিজার্ভ বেটার। আমার একটা অনেক ছোটোবেলার মানুষের স্বপ্ন থাকে যে ও এভারেস্টে যাবে, মঙ্গল গ্রহে যাবে, কিন্তু আমার স্বপ্ন ছিল আমি হানিমুনে যাব। আচ্ছা, বাট মাঝামাঝি হয়েছে, মাঝামাঝি আমি স্বপ্নে গেছি আমি হানিমুন প্যাকেজ সেল করি। হানিমুন প্যাকেজ সেল করতে গিয়ে কিছু অদ্ভুত কাস্টমার আছে। আমার কাছে এক কাস্টমার বলতেছে ভাই আমি যে হানিমুনে যাইতেছি আমার ওয়াইফে যাতে না জানে। একটা কাপল আসছে, আয়সা উনি আমার ছেলেটা আমার পরিচয় দিতেছে যে ভাই আমার নাম অমুক, আমি এই কোম্পানি থাকি, ও আমার ওয়াইফ। ভাই ওনার পরিচয় দেওয়া লাগবে না, উনি আমাদের হানিমুন প্যাকেজের রেগুলার কাস্টমার। এক আপু আসছে, আয়সা বলতেছে ভাই আমাকে একটা ভালো প্যাকেজ দেখান। আমি 5 লাখ টাকা একটা প্যাকেজ দেখাইছি। ভাই এটা 1 লাখ দেওয়া যায় না? আমি আপু দেওয়া যায়, তবে কন্ডিশন একটা, আপনার হাজব্যান্ডের জায়গায় এই অফিস থেকে একটা ছেলে যাবে, আর এই অফিসে আমি একমাত্র ছেলে। তা আমরা যখন হানিমুন প্যাকেজ সেল করি আমরা অনেক সময় কাস্টমারের রিভিউ নেই। ওরা হানিমুন থেকে আসার পর আমরা রিভিউ নেই। আমি এক আপুকে ফোন দিলাম যে আপু আপনি তো হানিমুন থেকে আসছেন, এখন আপনার অনুভূতি কি, কেমন হয়েছে? ভাই আর বললেন না, 1 সপ্তাহ হানিমুনে গেছি, শুধু সিলিং ফ্যানটাই দেখছি। আমার আর কাস্টমার আমার অফিসে আইসা বলতেছে ভাই আমার ওয়াইফ আমার খুব মানে প্রেশার দিচ্ছে হানিমুনে যাইতে, কিন্তু আমার কাছে কোনো টাকা নাই। আমি বলছি ভাই আপনি ব্যাংক লোন নেন। উনি ব্যাংক লোন নিয়ে হানিমুনে গেছে। হানিমুন থেকে আসার পর আমি রিভিউর জন্য ফোন দিচ্ছি ভাই কেমন কাটছে আপনার হানিমুন? তো বলছে ভাই বেশি কিছু বলবো না, 2টা কথাই বলবো, একটা ভালো সংবাদ একটা খারাপ সংবাদ। আমাকে ভালো সংবাদটা বলেন। হানিমুন থেকে আসার পর আমার ওয়াইফের সাথে আমার ডিভোর্স হয়ে গেছে। আর খারাপ সংবাদটা? খারাপ সংবাদটা হচ্ছে আমি হানিমুনে যাইয়া আমার ওয়াইফের সাথে যা করছি ব্যাংক আমার সাথে তা করতেছে। হানিমুন প্যাকেজের পাশাপাশি আমরা অন্যান্য গ্রুপ ট্যুরও করি। গ্রুপ ট্যুর করি, হ্যাঁ গ্রুপ ট্যুর করি। এটা যারা মিডল ক্লাস আছে একটু কম খরচে হয়। তো এক লোক আইসা বলতেছে ভাই আমার একটা গ্রুপ ট্যুর লাগবে, তো কেমন প্রাইস কেমন? তো ওনাকে আমি প্রাইস বললাম, উনি আমার সাথে চাইতে গেছে ভাই আপনি ডাকাত নাকি, কিন্তু ডাকাতি করতে পারছেন, এত টাকা হয় নাকি? উনি চলে যেতেছে। আমি ভাই ঠান্ডা হন আমাদের অপশন আছে। বলে কি অপশন? আমি ভাই এই গ্রুপে আমাদের ফারিয়া ম্যাম যাবে। ভাই টাকা সবসময় সব কিছু না। আমি বলছি ঠিক আছে ওটা সব কিছু, কিন্তু আপনি পা ছাড়েন আমার। এখন একটা হানিমুনের ক্রেজ আছে, মিডল ক্লাস বলেন আপার ক্লাস বলেন সবাই হানিমুনে যেতে চায়, রাইট? কিন্তু আমাদের বাপ দাদার আমলে যদি এসবের কোনো ক্রেজ ছিল না। আমার বাবা যদি আমার মাকে বলতো যে চলো হানিমুনে যাই, আমার মা বলতো আমার অনেক কাজ আছে তুমি অন্য কাউরে নিয়ে যাও। মানে হানিমুন প্যাকেজ সেল করার সময় আমরা বুঝতে পারি কোনটা হচ্ছে আপনার অ্যারেঞ্জ ম্যারেজ, কোনটা লাভ ম্যারেজ। অ্যারেঞ্জ ম্যারেজের কাপড়রা আইসে ওদের অনেক এক্সাইটিং ওরা আইসে বয় একটা ভালো ডিল দেখান। আমি ওনাকে একটা ভালো ডিল দেখাইছি, এক আপুকে যাইছে, বলছে ও ইয়েস, আর একটা ভালো ইয়া দিয়েছি, ইয়েস আরও একটা ভালো দিয়েছি, ও ইয়েস। আপু সব কিছু এখানে করেন, ওইখানে যাও কিছু করতে হইব। তো লাভ ম্যারেজের কাপল আমরা কীভাবে বুঝি? ওদের আসলে কোনো আগ্রহ থাকে না, আইসা ফোন টিপে নর্মাল কথাবার্তা বলে, কারণ ওদের অলরেডি হানিমুন হয়ে গেছে লিটনের প্ল্যাটে। থ্যাংক ইউ। ওকে, সবার কথা শুনবো, কিন্তু তার আগে
মনোজদার ভালো লেগেছে, কারণ উনি আজকে আমাদের প্রথম গেস্ট, সামনাসামনি একটা ভালো লেগেছে। সাইদুর রহমান পাভেলেরও ভালো লেগেছে, কারণ এর আগের পর্বে ওই রকম হয়তো ভাল লাগেনি, আজকে দাঁড়িয়ে গেছে। বাট স্পেশাল আমিন ভাইয়ের আজকে কেন এত ভালো লাগলো এর কারণটা হচ্ছে আমি একটু বলতে চাই সেটা হচ্ছে আমিন ভাইয়ের একবার একটা সিনেমার অফার আসলো এবং ডিরেক্টরের কাছে তার সাথে কথা হলো এবং শেষ পর্যন্ত সেই ডিরেক্টর বললো যে আমাদের সেইভাবে আপনাকে দেওয়ার মতো অত বাজেট নাই। আমিন ভাই রিজেক্ট করে দিয়েছিল। তারপরে বললো যে আসলে হচ্ছে কি থাইল্যান্ডে শুটিং তো ওখানে, তো বাজেট তো ওখানে যাবে। আমিন ভাই বললো তারপর থাইল্যান্ডে শুটিং হলো লাভ ইন থাইল্যান্ড। সিনেমাটার নাম আগে লাভ ইন থাইল্যান্ড ছিল না, এমনি সিনেমা অ্যাজ ইউজুয়াল হচ্ছিল, অন্য নাম ছিল। আমিন ভাইয়ের কার্যকলাপ দেখে বললো এটা লাভ ইন থাইল্যান্ড। শুরুতে লাভ ইন থাইল্যান্ডের নায়ক আমিন খান বললো। নীরব টু গুড, মানে হচ্ছে কি ওর পারফরমেন্সটা আজকে আমার কাছে মনে হয় যে সব শ্রেণীর দর্শকের কাছে মন ছুঁয়ে যাওয়ার মতন, এবং জোকসগুলো অসম্ভব সুন্দর ছিল, বিউটিফুল। ওদিকে পরে যাবো সাইদুর রহমান পাভেলের কেমন লেগেছে? ভাই আপনার নাম এখন থেকে হানিমুন বয়। হানিমুন বয় মানে এত এক্সপার্ট আপনি। আর উনি ভাইয়া জানি না, উনি আমার কাছে মনে হইতেছিল যে উনি পারফর্ম করতেছিল না, আমাদের সাথে গল্প করতেছিল। এবং মোটামুটি আমার মন যাই না হানিমুনে যে মানে থাইল্যান্ডে চলে যায় এরকম মনে হচ্ছিল, থাইল্যান্ডে ভাসতেছিল। হ্যাঁ, যে ভিজুয়াল দেখাইছে। হ্যাঁ যাই মানে যাই আর কি, যাই। কিন্তু সত্যি কথা বলি ভাই, আমি কেন আসছি তখন বেশি ভাইয়া বলতেছিল আমার পাসপোর্টে যদি 65টা পেজ থাকে 64টা থাইল্যান্ডের। ও ভাই জোশ। সো সত্যি খুব ভালো লেগেছে, এবং হচ্ছে কমেডি বা একটা মানে জোক বলা আসলে অনেক একটা রিদমের ব্যাপার আর কি। ঠিক কতখানি থামতে হবে, কোথায় থামতে হবে এবং কোথায় পাঞ্চটা দিতে হবে, এইটা আবার ঠিক হিসাব করেও করা যায় না, এটা ফিল করে করতে হয়। অ্যান্ড ওইটা আমরা খুবই পাচ্ছিলাম, খুবই স্পন্টিনিয়াসলি, খুবই ফ্লুয়েন্টলি আপনি এটা বলছিলেন, দারুণ লেগেছে সত্যি। শবনম ভারিয়া, এবার আপনি বলুন। নীরব is one of the gem we have in this show, right? আর বাট আজকে স্পেশালি আমরা একটু প্রাউড বেশি, কারণ আজকে আমরা দুজন চাঁদপুরের মানুষ আছি এবং চাঁদপুরের একজন পারফর্মারের সেরকম একটা ব্লাস্ট করে দিল। আচ্ছা, শুরুতে রাজশাহীর যে রিহার্সালটা করলা তার ফলাফল এটা প্রতিশোধ। এখন এলাকা টানছে, তিনজন, আমরা তিনজন, এদিকে তিনজন, একদম it was wonderful নীরব, too good. অনেক ধন্যবাদ, একটা জোরে হাততালি হোক। থ্যাংক ইউ। ওকে, আমিন ভাই এটা ছুড়ে দিয়েছিল, আমি এটা হাতে রাখলাম। আমি জানি যে একটা পারফরমেন্স হয়েছে, প্রথমটা দুর্দান্ত, ঢেলে মার্কস দিয়েছে বিচারকরা। তো এই পাশে চোখ পড়তেই চোখ আটকে গেল আমাদের খুবই স্পেশাল একজন মানুষ, একজন অসাধারণ পারফর্মার রয়েছেন সামি দোহা। মাঝখান থেকে প্লিজ। তিনি যে কি দুর্দান্ত পারফর্মার, আজকে উনি এখানে এসছে কারণ ওনার পরিচিত অনেকে এখানে পারফর্ম করছেন, ওনার শিষ্য অনেকে আছে। সো একটা জোরে হাততালি। আচ্ছা, আমি শুধু একটা কারণে এদিকে দৃষ্টি দিয়েছি, একটু মাইক্রোফোনটা হাতে নেন সামি দোহা ভাই। আমরা এই যে জোকস করি, ফান করি, আমরা অঙ্ক করি, এটা আমরা প্র্যাকটিক্যাল লাইফে কাজে লাগাই। যারা বিভিন্ন সাবজেক্টে পড়ি, ইংলিশ পড়ি, এটা আবার কাজে লাগে। জোক কোন কাজে লাগে, মানে পার্সোনাল লাইফে কি কাজে লাগে এমনি যখন আমরা অন্য কাজ করি? আমি পার্সোনালি যেটা ব্যবহার করি, যদি ভুলভাল কিছু বলে ফেলি তখন বলি হ্যাঁ যোগ করছিলাম। আর কোনো বিপদে পড়লে কাজে লাগে? অ্যাকচুয়ালি সেটাই, যে কোনো বিব্রতকর সিচুয়েশন, কোনো যেমন আমি যখন শোতে আসলাম, হ্যাঁ, শবনম ফারিয়া আপাকে দেখে আমি আবল তাবল বলে ফেলছি। তারপর এই যে এই সময় যেরকম একটা আবল তাবল আপা বলে ফেললেন ভুলে, আমি দুঃখিত। হ্যাঁ, আপা নামটা নেওয়া যাচ্ছে না ইদানিং। এইটুকুর মধ্যে উনি কিন্তু ওনার জাত চিনিয়ে দিয়েছেন। স্যালুট একটা ভাই, থ্যাংক ইউ। ওকে, এইদিকে শুনলাম, এবার এইদিকে জানতে চাই, যিনি থিয়েটার ডিপার্টমেন্টে পড়াশোনা করেছেন, আপনি এটা নিয়ে টিচার হয়েছেন, বাট আমি বলতে চাই যে পার্সোনাল লাইফে আপনি যখন বিভিন্ন জায়গায় চলাচল করেন,
সেখানে আপনি কিভাবে এই থিয়েটারকে অ্যাপ্লাই করেন? আমি খুবই জেলাস যারা সত্যিকার অর্থে জোক করতে পারে, হ্যাঁ, হিউমারাস কথা বলতে পারে, মজা করে কথা বলতে পারে। আমি সবসময় খুবই সিরিয়াস এবং সিকিং অফ দিস, যে আমি এটা কিভাবে এই স্কিলটা ডেভেলপ করতে পারি, কিন্তু হয় না, এবং লাস্টলি গিয়ে আমি নিজে একটা জোক হয়ে যাই। দ্যাট ভাই, এটা বলে অযথা আমাদের সাথে ফান করলেন না। না, সত্যি। ওকে, এবং আমি একটু বলে রাখি, আমাদের মনোজদা তিনি থিয়েটার ডিপার্টমেন্টে যেহেতু পড়েছেন এবং টাইমের ব্যাপারে তিনি অনেক পাংচুয়াল। এর কারণ হচ্ছে তার প্রথম সিনেমা বালুঘড়ি। ওকে, একটা জোরে হাততালি হোক। আমিন ভাই, আপনি এই যে সিনেমায় অ্যাক্টিং করেন, বিভিন্ন কিছু করেন, অনেক কিছু শিখতে হয়েছে, ডান্স শিখতে হয়েছে, অভিনয় শিখতে হয়েছে, ফাইটিং শিখতে হয়েছে, মানে এমনি লাইফে আপনি এগুলো ইউজ করেছেন? মানে শুধু একদিন শুটিংয়ের বাইরে একদিন ইউজ করেছিলাম। ইউজ করার পরে মানে যাকে আঘাত করেছিলাম পরে শুনলাম সে ব্ল্যাক বেল্ট হোল্ডার। এটা শোনার পর দৌড় দিয়ে যা তারে বসায় জুস টুস খাওয়ালাম। ওকে, এছাড়া আমি বাইরে কখনো। আচ্ছা ধরেন অনেক 10-12 জনকে একবারে শুইয়ে ফেলেছেন আপনি, কিন্তু যদি আপনার সামনে ঘটে যে শবনম ফারিয়াকে ধরে নিয়ে যাচ্ছে মনোজ প্রামাণিক, মনে করেন সে যদি বলে বাঁচাও বাঁচাও, না, চিন্তা করবো যে শবনম যেহেতু সিঙ্গেল আছে আর মনোজ খারাপ ছিল না। ওকে, চলো যাই ব্রো। ওকে, রিসেন্টলি তারা দুজন একটা ওয়েব সিরিজের জন্য, শোনা যাচ্ছে ওয়েব সিরিজের জন্য আমরা দুজন জুটি বেঁধে অসংখ্য কাজ করেছি। আচ্ছা, হ্যাঁ, সেটা 30টার উপরে তো নাটক হবে আমরা একসাথে করেছি। তবে দুজন বলার মধ্যে যে একটা, হ্যাঁ, কি বলবো, যে একটা রস, যে একটা তাল, আমরা এতদিন পাইনি। এটা কিন্তু এতদিন পাইনি। দেখো যে ওই স্কুল কলেজেও কারোর মধ্যে কোনো কিছু নাই, বন্ধুরা খেপাতে খেপাতে হয়ে যায়। ওকে, এবার হয়ে যাবে। কেন আমরা অ্যাপ্লাইড জোকস আর অ্যাপ্লাইড থিয়েটার নিয়ে কথা বলছিলাম? অ্যাপ্লাইড মানে হচ্ছে ব্যবহারিক, কারণ ফিজিক্সের এক ছেলে আসবে এবার অ্যাপ্লাই করতে। আসছে খুলনা খালিশপুর থেকে তারেক মাহমুদ। আসসালামু আলাইকুম দাদা, ভাই ব্রাদার। ভাই, স্কুল লাইফে আমাদের এমন একটা দিন আসছিল না যেদিন ঠিক হয়েছে আজকে সবাই স্কুল পালাবে? আসছিল না আপনাদের? ভাই আপনাদের আসছিল না? কিন্তু ওর ভিতরে একটা বান্দা থাইকে যাইতো যে জীবনে পালাইতো না। ভাই খুব মন চায় না ওই ছাওয়ালটারে পাইলে ধরে পিটায় ফাটাই ফেলায় ওরে, হ্যাঁ, গালি দিয়ে ধুয়ে ফেলায় ওরে। খুব ইচ্ছা করতেছে ওই ছেলেটা আমি থাকতাম। ভাই আমি খুবই সহজ সরল মানুষ, আমার যা জিজ্ঞেস করতো তার সহজ সরল উত্তর দিতাম। আমার ক্লাসে একদিন স্যার জিজ্ঞেস করতেছে, আচ্ছা বলো তো বাংলাদেশে সবচেয়ে বেশি কোথায় বরফ পাওয়া যায়? আমি বললাম আমাদের তুষার ভাইয়ের গ্লাসে। পিটাইলো আমার। পরের দিন একদিন ম্যাডাম এসে জিজ্ঞেস করতেছে, আচ্ছা বলো তো সবচেয়ে বেশি ভূমিকম্প কোথায় হয়? আমি বললাম রাতে আমার পাশের ফ্ল্যাটে। তাও পিটাইলো আমার। ভাই আমার স্কুল থেকে হোমওয়ার্ক দিছে যে ফ্যামিলি ট্রি বানাই নিয়ে আসবি। ফ্যামিলি ট্রি আছে বাপ দাদা তার দাদা তার দাদা এদের সবার নাম নিয়ে ফ্যামিলি ট্রি বানাইতে। আমি যে আব্বারে করলাম, আব্বা আমি তো সবার নাম জানি না, তুমি একটু বলে দাও। আব্বাকে এক কাজ কর, তুই তোর মার কাছে যা, যায় খালি কবি যে আম্মা আব্বায় না নানার নামে বদনাম করতেছে, দেখবি আমার বাপ দাদা তার দাদা 14 গোষ্ঠী উদ্ধার করে ছাড়িয়ে দেবে। ভাই আমি এতটাই সহজ সরল, আমি যদি ওয়াশরুমে ঢুকতেও যাই জানি কেউ নাই, এরপর ঢুকার আগে জিজ্ঞেস করি এক্সকিউজ মি আসতে পারি? দুইকে আবার দরজাটা লাগায় কই ধন্যবাদ। ক্লাসটা একটু জোরে চাপ দিলে মনে হয় আহারে টয়লেটটা মনে হয় ব্যথা পাইছে, সরি। সেদিনকে আমার বাড়ির দরজা নষ্ট হয়ে গেছে, দরজার লক নষ্ট হয়ে গেছে। আমি পুরো দরজাটা ধরে উঠাই নিয়ে যাচ্ছিলাম ঠিক করানোর জন্য। পথে আমার বন্ধু গেদুর সাথে দেখা। গেদু আমার জিজ্ঞেস করে, কি রে তুই দরজা নিয়ে কই যাও? আরে ভাই দরজার লকটা ঠিক করতে। তুই দরজা নিয়ে যাচ্ছ, ঘরে যদি চোর ঢুকে যায়? আমি আরে চোর কেমনে ঢুকবে, দরজা তো আমার কাছে। ভাই আমি সবসময় কট খাই। একবার হিমালয় পর্বতে চলে গেছি, হিমালয় অনেক উপরে উঠছি, উঠে দেখি একটা গুহা, গুহার ভিতরে এক সাধু বাবা বসে রয়েছে, খুব অল্প স্বল্প কাপড় পরে বসেছিল। আমি বাইরে জিজ্ঞেস করলাম, বাবা আপনি একটু কাপড় পরে কেমনে বসে আছেন? বৎস এইখানে থাকার জন্য দুটা জিনিস লাগে, একটা হচ্ছে 18 বছরের সাধনা আর আরেকটা হচ্ছে গরম কাপড়, তুই কোনটা চাস? বলছে বাবা অত সাধনা করার তো সময় নাই, আপনি আমার কাপড়গুলোই দেন। বাবা বলল, সাধনা ওকে কাপড়গুলো দিয়ে দাও।
সেদিনকে আমি রাস্তাতে হাঁটতেছি, হঠাৎ একটা কলার শুকলায় ঠাস করে আচার খাইলাম। কোনো মতে উঠে আবার হাঁটতে যাচ্ছি, আবার আচার খাইলাম। কিছু দূর যাইতে না যাইতে দেখি যে আরেকটা কলার শুকলা, দূর আমার আবার আচার খাইতে হবে। আমাকে তারেক ভাই আমারে খালি লাত্তি মারে, আমার খুব দুঃখ। কি জন্যই আমারে জিজ্ঞেস করে, এই ফারিয়া রেছেন? ফারিয়া? ফারিয়া কিডা? ভীষণ লাত্তি দেয়। এই দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আমি আমার বউয়ের কাছে গেলাম, বললাম বউ দেখো তারেক ভাই আমার খালি এভাবে মারে। তারেক ভাই তোমার মারে, এক কাজ করবা, তুমি তারে জিগাবা সে কি আমিন ভাইরে চেনে? সে যখন কবে না, তুমি তোমার বদলা নিয়ে নিবা। আমি তারেক ভাইরে যাই জিগাইলাম, তারেক ভাই আপনি আমিন ভাইরে চেনেন? আমিন ভাই হ্যাঁ চিনি তো, একটু আগে ফারিয়ার সাথে গেল। ফারিয়া? ফারিয়া কিডা? ভীষণ ভাই বিয়ে করছি, হ্যাঁ প্রথম বাসর রাত আমি ঢুকছি, দা ছুরি কাশি হাড়ি পাতিল সব কিছু নিয়ে গেছি। তো বউ এগুলো কেন নিয়ে এসো? আরে আসার সময় বন্ধু বান্ধব করে দিছো, ভিতরে খোলাখুলির বিষয় আছে। ভাই আপনার ছোটবেলায় এরকম কোনো ঘটনা আছে? ছোটবেলায় তো অনেক রকম ঘটনা। ছোটবেলায় এমনি হচ্ছে মজার কোনো ঘটনা? হ্যাঁ আছে টুকটাক। থাক বাদ দিন, আমার পরটা মনে পড়ে গেছে। দারুণ। সেদিনকে আমরা 4 বন্ধু একটা গাড়ি নিয়ে যাচ্ছি, খুব মজা করতে করতে যাচ্ছি। হঠাৎ করে পিছন দিয়ে একটা গাড়ি এসে আমাকে ঠুকে দিচ্ছে। আমরা 4 জন বেরিয়ে আসছি, আজকে তো তোর খবর আছে, আজকে যায় ওরে মারবই মারবো। যাই দেখি এক মহিলা বেরো, আপনারা 4 জন মিলে আমরা মারবেন, জিনিসটা খুব অকওয়ার্ড হয়ে যায় না? এটা আনফেয়ার। আমি বললাম আপা আপনি কোনো চিন্তা করবেন না। আমাকে দলের 2 জনকে কইলাম, এই তোরা ওনার দলে যা। এখন তো আমরা 3 জন, আপনারা 2 জন। আপা আপনি কোনো চিন্তা করেন না, আপনি নিশ্চিন্তে বাসায় যান, আমরা এই দুটারে দেখে নিচ্ছি। থ্যাংক ইউ। ওকে, দুর্দান্ত পারফর্মার তারেক মাহমুদ, হাসি মুখ তার থাকবেই, এটাই তার বড় পাওয়ার। একটা জোরে হাততালি। খুলনা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের স্টুডেন্ট, পরীক্ষা দিয়ে এখানে এসছে পারফর্ম করতে। এবার আপনি বলুন। হ্যাঁ আমি নির্বাক এবং ভালো লাগছে, মানে আপনি পরীক্ষা দিয়ে এখানে আরেকটা পরীক্ষা দিতে আসছেন। হ্যাঁ খুবই চ্যালেঞ্জিং, আর জোকসগুলো খুব সুন্দর হয়েছে, খুবই ভালো হয়েছে এবং ভালো লাগছে, এটি হচ্ছে বিষয়। শবনম ফারিয়া। তারেক, একটা জিনিস আমার ভালো লেগেছে যে লাস্ট ইয়েতে তোমাকে একটা কারেকশন দিয়েছিলাম যে স্পিচের যেটা অনেক বেশি উঠে যায়, সেটা আজকে খুব ব্যালেন্স ছিল, কিন্তু ওভারঅল যে খুব ভালো হয়েছে তা লাগেনি। তুমি এর থেকে আরও ভালো পারফর্ম করো, সো বেটার লাক নেক্সট টাইম, আরও ভালো করতে হবে। আমিন খান। তারেক, আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। তুমি গত এপিসোডে যেটা করেছো, তোমার নিজের ভুলগুলো বুঝতে পেরেছো এবং একটা পারফরমেন্স সুন্দর করার জন্য যেই ধরনের এলিমেন্ট দরকার, তুমি একটা ট্রানজ্যাকশন করছো রনির সাথে, ইটস টু গুড, টু গুড। এবং নিজের পারফরমেন্সের মধ্যে যে ড্রলিংগুলো এনেছো, গ্যাপগুলো দিয়েছো, অসম্ভব সুন্দর ছিল। এইটাই দরকার। ওকে, অনেক সুন্দর ছিল, বেস্ট অফ লাক। আমাদের কিন্তু একজন গ্রুমার আছে, তারেক নাম না? হ্যাঁ তারেক মাহমুদ, অনেকটা মিল আছে, কালার কাছাকাছি, সব কিছুই ভালো লাগছে, খারাপ লাগে নাই, কিন্তু আই হোপ নেক্সট টাইম ফাটাই ফেলবেন। তবে আমিও বলতে চাই ভাই, আপনার হাসি মুখটা দেখতে চাই, একটা জোরে হাততালি। প্রিয় দর্শক, আপনাদের বলে রাখছি যে প্রত্যেকে 2 বার করে পারফরমেন্স করার সুযোগ পাচ্ছে এই 6th রাউন্ডে। আমরা কেবল 2 জনের পারফরমেন্স দেখেছি আজকে ঝুলিতে, বাঘা বাঘা পারফর্মার। এবার যাকে ডাকবো সে তো দুর্দান্ত, সে আসার আগে নড়ে চড়ে বসতে হবে। আসছে চট্টগ্রাম মিরসরাই থেকে রিয়াজ মাহমুদ। হ্যালো জাজেস, তুষার ভাই আপনার কি অবস্থা? ওকে ভাই, কেমন আছেন? জি নাইস, ভালো আছি। হ্যালো, আরে আজকে মেন্টরস কই? তো আমি তো চিটাগং থেকে ঢাকা আসছি। তো আমি যখন প্রথম ঢাকা শহরে আসি, আমার পকেটে ছিল মাত্র 150 টাকা, বাকি সব টাকা আমার ব্যাগে ছিল। ভাই আমি চিটাগংয়ের ছেলে, এমনিতে চিটাগংয়ের মানুষ চিটাগংয়ের বাইরে কোথাও যায় না। ঢাকায় আসছি, আমার ঢাকা পছন্দই হয় না, এটা পছন্দ হওয়ার মতো শহর না, যা তা অবস্থা।
হ্যাঁ মানে এখানে আমার কোনোভাবেই কিচ্ছু ভালো লাগে না। ভালো লাগবে কেমনি? যত অদ্ভুত ঘটনা সব আমার সাথে ঘটে। আমি যে গাড়িতে থাকি ঠিক ওই গাড়ি থেকে সিগন্যাল শুরু হয়, ট্রাফিক সিগন্যাল ঠিক ওই গাড়ি থেকে শুরু হবে। ওটার আগে সব গাড়ি চলে গেছে, দরকার হলে ওটার পিছন থেকে গাড়ি চলে যাবে, কিন্তু ওটা আটকায় থাকবে। আমি 1 ঘন্টা জ্যামে বসে বিরক্ত হয়ে গেছি, ঘামেতে আমি অবস্থা খারাপ, আমি নেমে হাঁটা শুরু করছি, সিগন্যালটা ছেড়ে দিছে। তখন নিজেরও অপরাধী মনে হয়, আরে আমার জন্য মানে বাসটা তখন আটকে রাখছে। আমি যে গাড়িতে থাকবো ওইটা ট্রাফিক আটকায়, আমি যে গাড়িতে থাকবো ওইটা চাকা পাংচার হয়। কেন আমি জানি না, কি নাই আমার মধ্যে। ফারিয়া আপু আমার মধ্যে কি নাই? যাই হোক, এই সমস্যার কারণে আমি এখন কি করি, আমি এখন হচ্ছে বাইক ইউজ করি। বাইকের প্রবলেমের শেষ নাই। বাইক কল করবেন, ও প্রথমে বলবে হ্যালো কই যাবেন, তেজগা যাবো না, ক্যান্সেল করে দেন। কেন তোর নাই ক্যান্সেল, তুই ক্যান্সেল কর। ও ক্যান্সেল করবে না। অনেক কষ্ট একটা বাইক আসবে, বাইক পাইছি, ও আপনাকে রোমান্টিক হেলমেট পরাই দিবে, খুব রোমান্টিক। তো আপনি উঠবেন, বাইকের পিছনে আমি বসছি, ও বাইক স্টার্ট করছে, এবার বলতেছে একটু সামনে এসে বসেন। তো আমি একটু সামনে গেছি, তো মাঝে মাঝে হয় কি আমরা একটু বেশি সামনে চলে যাই, না না আরেকটু পিছনে যান, এবার বেশি পিছনে চলে আসছি, পিছনে না একটু সামনে আসেন, আবার সামনে গেছি। চিন্তা করেন আমি একটা বেড়া মানুষের পিছনে লাস্ট 10 মিনিট ধরে সামনে পিছনে করতেছি। চট্টগ্রাম বাড়ি দিয়ে, শুধু চট্টগ্রাম বাড়ি দিলেই সম্ভব। এই প্রবলেমটা সব থেকে বেশি চিটাগাংয়ে, ওখানকার বাইকাররা ইচ্ছা করে এটা করে, ওরা মজা পায়। আমি আপনাকে অ্যাসিওর করতেছি ওরা মজা পায়। আমি জানি, আপনি চিটাগাংয়ের গেছিল, চিটাগাংয়ে বয়ফ্রেন্ড ছিল, সরি চিটাগাংয়ের বাইকাররা ইচ্ছা করে এটা করে। আমি অ্যাসিওর করতেছি, আমি জানি, কারণ আমি নিজে 3 বছর বাইক চালাচ্ছি চিটাগাংয়ে। খুবই খুবই জাত অবস্থা চিটাগাংয়ে এগুলা। যাই হোক, বাইকের কথা বাদ, ঢাকা শহরে শুধু এটাই প্রবলেম না, প্রবলেম আরও অনেক আছে। হ্যাঁ, ঢাকা শহরে একটা অদ্ভুত জিনিস হচ্ছে পাবলিক ওয়াশ। পাবলিক ওয়াশে গেছেন কখনো? যায়েন না প্লিজ, যায়েন না প্লিজ। পাবলিক ওয়াশ ইস, ওখানে দেয়ালে দেয়ালে করে রাখছে। আপনার মনে হবে সুপারম্যান ঠিক একটু আগে এসে এখানে হিসু করে গেছে। সুপারম্যান নিজে করে গেছে, নাহলে দেয়ালে দেয়ালে কে করবে? আমি ঢুকছি হিসু করতে, ঢুকে ওমা বাথরুমের যে অবস্থা, হিসু করবো কি? বাথরুমের অবস্থা দেখে হিসু ভিতর থেকে বলতেছে না আমি এখানে বেরোবো না, আই ডিজার্ভ বেটার। যাই হোক, এখন ওয়াশের কিছু একটু ডেভেলপমেন্ট হয়েছে। সিটি কর্পোরেশন থেকে কিছু উন্নত রকম ওয়াশরুম করা হয়েছে, যেখানে টিকিট কেটে জুতা খুলে ঢুকতে হয়। হ্যাঁ, আপনি জান নাই তো জানবেন না ভাই। আমার পায়ে আমি অনেক কষ্ট করে 12,000 টাকা দিয়ে নাইকি নিয়েছি, নাইকি জুতা। আমি এই জুতা খুলে ওয়াশে ঢুকবো, জুতা খুলে ঢুকবো আমি না, আমি ঢুকবো, কারণ আমার অনেক জোরে চাপছে। তো আমার প্রেশার যেহেতু বেশি, আমি জুতা খুলে বাধ্য হয়ে ঢুকছি, ঢুকে ভিতরে কমোডে বসছি। মা জুতার চিন্তা আমার কিছু বেরই হইল না। পাবলিক ওয়াশে একটা জিনিস থাকে পুশ শাওয়ার, এটা কি বলে, জেড স্প্রে। ওই স্প্রে জিনিসটা হচ্ছে এমন, এটা ওর মর্জি মতো চলবে, ওর মন চাইলে পানি বেরোবে, না চাইলে বেরোবে ওর। আর আপনি যখন মনে করবেন যে পানি বেরোবে না, ঠিক তখনই পানি বেরোবে। একটাতে চাপ দিতেই পানি নাই, ও আর ওপেন হচ্ছে না, এরকম রয়ে গেছে। আমি পানি বেরোবে না মনে করে যেটাতে চাপ দিছি, এমন জোরে পানি বেরোলো, রকেট গতিতে পানি বের হয়ে আমার জামা তো ভিজলো, সারা ওয়াশের চাপ দিকে পানি ছড়ে গেছে। পাশের ওয়াশ থেকে একজন বলতেছে থ্যাংক ইউ ভাই, আমারও দোয়া হয়ে গেছে। ঢাকা শহরের আরেকটা অনেক ফেমাস জিনিস স্ট্রিট ফুড, মানে যে জিনিস চলে না কোথাও, এটি স্ট্রিট ফুড বলে চালায় দেয়। ভাই স্ট্রিট ফুডের বাংলা কি? রাস্তার খাবার বললে কেউ খাবেন না, নাম দিছি স্ট্রিট ফুড। স্ট্রিট ফুড বললে এখানে জাপানিজ, চাইনিজ, ইটালিয়ান, তেলেগু, ইন্ডিয়ান আরও যা যা আছে সব বিক্রি করবে, নাম দিছে স্ট্রিট ফুড। কিন্তু জিনিস বেচতেছে চাইনিজ, ইটালিয়ান। এমন এমন রেসিপি শেফ নিজে জানে না কি বানাইছে, ও নিজেও জানে না, তো পরে নাম দিয়ে যায় সিক্রেট রেসিপি। ঢাকা শহরের শেষ হচ্ছে, ওকে, ঢাকা শহরের অলিতে গলিতে হাজির বিরিয়ানি।
হাজি সাহেব নিজেও জানেন ওনার নামে এত বিরিয়ানি চলতেছে। এটা কি চেঞ্জ করে বলবো আবার? মানে বাংলাদেশে এতগুলো সহ সভাপতিও নয় যতগুলো হাজির বিরিয়ানি আছে। প্রত্যেকটা সাইনবোর্ডে লেখা হাজির বিরিয়ানি, আমাদের কোনো শাখা নাই। তবে স্ট্রিট ফুডের মধ্যে সবথেকে কমন আর পপুলার যেটা সেটা হচ্ছে যে ঝালমুড়ি। ঢাকা শহরে মিনিমাম 100 রকমের ঝালমুড়ি পাওয়া যায়। নিউ মার্কেটে একটা লোক ঝালমুড়ি বিক্রি করে, ওটার নাম হচ্ছে ব্রেকআপ ঝালমুড়ি। শুনছেন না? ব্রেকআপ ঝালমুড়ি, রাইট, ব্রেকআপ ঝালমুড়ি। ওই ঝালমুড়িতে এত ঝাল দেয় আপনি কান্দা আপনি মরে যাওয়ার অবস্থা। ঝালমুড়ি ওর মূল ব্যবসা না, ওর মূল ব্যবসা পানি। ঝালমুড়ি একটা, কিন্তু পানি 3টা লাগে। আর ওটা শুধু ঝালমুড়ির একার বিজনেস না, এখানে একটা চেইন শপ আছে। আপনি ঝালে করতেছেন, পানি খাইও কমে নাই। পাশের চায়ের দোকান থেকে বলতেছে, মামা আসেন চিনি বারে একটা চা দিই। চোখ দিয়ে পানি পড়তেছে। পাশে থেকে বলতেছে, মামা রুমাল মাত্র 10 টাকা। এটা শুধু মুড়ির দোকান, এটা একটা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। ঢাকা শহরে আপনি একটা এটিএম বুথে ঢুকেন, র্যান্ডম একটা এটিএমে দেখবেন ভিতরে ঢুকছেন, সিকিউরিটি জামা কাপড় চেঞ্জ করতেছে। আমি একটা এটিএমে গেছি, দেখি জামা কাপড় চেঞ্জ করতেছে। আমি একটা অকওয়ার্ড ফিল করছি। আমি চিন্তা করছি তাড়াতাড়ি করে টাকা উইথড্র করে চলে যেতে হবে। তো আমাকে দেখে সিকিউরিটি নিজেও লজ্জা পাইছে। ও তাড়াতাড়ি করে প্যান্ট পরলো, বেল পরলো, জিপার লাগাতে লাগাতে বেরোয় যাচ্ছে। তো ও জিপার লাগাতে লাগাতে বেরোচ্ছে, ওর পিছনে পিছনে আমি বেরোচ্ছি, আমার হাতে 3000 টাকা। না না ভাই না বসলে আমি বলবো না। 3000 টাকা হাতে, বাইরে আরো তো লাইনের মানুষ দাঁড়ায় আছে, 10 জন মানুষ এটা দেখছে। একজন তো লাইনের মাস্টারকে আমাকে বলছে 2000 হইলে। আমার ভালো লাগে না, ঢাকা শহর আমার মোটেও ভালো লাগে না। আমি চিটংয়ের ছেলে, চিটংয়ে ভালো ছিলাম। এখানে মানুষজন মানে হুদা রাগ করে, গালিগালাজ করে, গালিগুলো অদ্ভুত অদ্ভুত গালি। হ্যাঁ, একটা লোকের সাথে আমি মতিঝিল বাড়ি খাইছি, আমার বলতেছে তোর থাপ্পড় মেরে হিসু করাই ফেলবো। থাপ্পড় মেরে হিসু করাই ফেলবে মানে কি? আমার থাপ্পড় দিবেন, এক্সকিউজ মি একটু হিসু করে আসি, এরকম। আমি ওরা বলছি দেখেন, আপনি যদি থাপ্পড় মেরে হিসুই করাতে চান, আপনি সকাল সকাল আমার বাসায় আসেন, আমি ঘুম থেকে উঠার পরে থাপ্পড়টা দেন, এতে কাজ আমটারও হবে আমারও হবে। অদ্ভুত গালি দেয়। ঠিক টাইমে বিয়ে করলে তোর মতো একটা ছেলে থাকতো আমার, এই বলে বলে আমাদের সাইফুল ভাই 52 বছর কাটা দিছে। শুধু এটা না, আরও আছে। এক লোক আমার সাথে তর্ক করতেছে, আমার সিনিয়র। আর সিনিয়ররা দেখবেন তর্কে না পারলে বলে তো চুপ কর, তো নাক টিপলে দুধ বের হবে। নাক টিপলে বলে দুধ বের হবে। আমি ওরা বলছি দেখেন, ফার্স্ট অফ অল নাক টিপলে যেটা বেরোয় ওটা দুধ না, আর যদি দুধই বেরোয় তাহলে আপনি নাক চিনেন না। আর ঢাকা শহরের কথা যখন মানুষ বলে তখন একটা কমন কথা বলে হাইজ্যাকারের কথা। আর যখনই হাইজ্যাকারের কথা বলে তখন বলে মোহাম্মদপুরের কথা। খালি মোহাম্মদপুরে টান দিয়ে হাইজ্যাক করে নিয়ে যায়, হ্যান ত্যান। না, আমি অ্যাসিওর করতেছি না, এরকম না। আমি একটা দোকানে বসে আছি মোহাম্মদপুর, আমার পকেট থেকে মোবাইল পড়ে গেছে, তো নিয়ে যাওয়ার কথা না, নেয় নাই। একটা লোক আসছে, এসে আমার হাতে দিয়ে বলছে ধরেন, আমরা তো ছোট লোক না, কারো মোবাইল পড়ে গেছে, এটা নিয়ে চলে যাব, রাখেন। আমি নিয়ে পকেটে রাখলাম। বলছে হ্যাঁ এবার কি আছে বাইর কর। থ্যাংক ইউ। মানে হাসতে হাসতে চোখ দিয়ে পানি পর্যন্ত বেরোয় এসছে, এবং তারপরে আবার বললো রুমাল 10 টাকা 10 টাকা 10 টাকা। অসাধারণ অসাধারণ। মানে আমি ভাবছিলাম যে একের পর এক এপিসোড আসছে, সো 8-10 এপিসোড, সো এরপরে না জানি কন্টেন্টের অভাব হয়, না জানি টপিকের অভাব হয়, কিন্তু কোনোদিন আমাদের হতাশ করেনি। চারজনের মধ্যে কে আগে বলবে, মন খুলে কে আগে বলবে? ওকে, সাইদুর রহমান পাভেল। দাঁড়ায় বলি, পা লেগে গেছে না, কোমর ধরে গেছে। প্রপার স্ট্যান্ড আপ কমেডি দেখলাম। মানে যেটা বলতেছিলেন
ওই জায়গাটা আমরা চলে গেছি, মানে বেসিক্যালি আমি চলে গেছি, যে মনে হচ্ছিল আসলে এগুলোই তো ঘটে, এটাই হচ্ছে, আর হাসতেছিও, জোশ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, আমিন খান। মানে রিয়াজ, স্যালুট ইউ। মানে স্ট্যান্ড আপ কমেডির লেভেল কোথায় নিয়ে গেছে, মানে যাতা। এবং আমি মানে এটা প্রাউডলি বলতে পারি, চ্যালেঞ্জ করে বলতে পারি যে এটা বাংলাদেশে একটা, আমি বলবো যে ফিউচার অ্যাসেট। অবশ্যই আমার অনুরোধ থাকবে, তুমি জীবনে যত ব্যস্তই হও না কেন, এই চর্চাটা কোনোদিন ছাড়বে না, কোনোদিন ছাড়বে না। কারণ টোটাল তোমার যে ভিতরে যে এলিমেন্টস আছে বা যে অ্যাপ্রোচ, এটা গড গিফটেড, এটা কখনো ছাড়বে না, নেভার। ওকে, থ্যাংক ইউ স্যার, বেস্ট অফ লাক। শবনম ফারিয়া। La 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 আমি আগের এপিসোডে পাভেল ভাইকে বলছিলাম, পাভেল ভাই প্লিজ নেক্সট এপিসোডটা দেখে যায়েন, ওখানে একটা ছেলে আছে এরকম, দুজনের কথা বলেছিলাম যে প্লিজ আপনি ওটা না দেখে যাবেন না। মনোজকে আমি বলছিলাম যে মনোজ একটু অপেক্ষা করো, বা একটু মানে স্পেশাল কিছু আসবে। তো আমি খুব ভয় ছিলাম, এর আগেও একজনকে এরকম বলেছিলাম, তারপর আমাদের পারফর্মাররা খুব বাজে পারফর্ম করেছিল। সো আমি মনে মনে বলছিলাম আল্লাহ ওর পারফরমেন্সটা যাতে ভালো হয়, কারণ আমি অনেক হাইপ বেশি তুলে দিয়েছিলাম ওর পারফরমেন্সের জন্য। বাট রিয়াজ আমার সম্মান রেখেছে। থ্যাংক ইউ রিয়াজ, ইট ওয়াজ আ ওয়ান্ডারফুল পারফরমেন্স। দাঁড়িয়ে থেকে কমেডি বলা, স্ট্যান্ড আপ কমেডি, তো আপনার পুরো বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে, তারপরে আপনি যেভাবে আরও যা যা এলিমেন্ট থাকে আর কি একটা জোকস বলার, সেগুলো তো আছেই। তার সাথে আমি বাড়তি যেটা পেলাম, এবার যেটা সবচেয়ে পছন্দ করি সেটা হচ্ছে যে ইনস্ট্যান্ট জোকসটা বানানো। আবার এই ইনস্ট্যান্ট ব্যাপারটা আপনার পুরো জোকস যে বানিয়েছেন এটার মধ্যে আছে। অর্থাৎ আপনি চিটাগাংয়ে থাকেন, ঢাকায় আসছেন, আপনার অবজারভেশনের মধ্যে ঢাকা, চিটাগাং ইত্যাদি ঘুরতেছে, এবং রিসেন্ট যেই যা এক্সপিরিয়েন্স করতেছেন আপনি, ওটা জোকস হিসেবে আসছে। অ্যান্ড দিস ইজ রিয়েলি ব্রিলিয়ান্ট, থ্যাংক ইউ সো মাচ। একটা জোরে হাততালি তোকে স্যালুট হবে। বাস বাস বাস, আমি 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 যেটা বলতে চাই, আমি মন খুলে এখনো বলতে পারিনি, শুধু আমি এখন বলতে চাই। অ্যাকচুয়ালি আমি ওখান থেকে বসে ভেবেছি, কোনোদিন কাউকে বলিনি, আজকে আমি বলতে চাই, মন খুলে বলতে চাই। কোনো পারফর্মারকে কোনোদিন বলা হয়নি, বাট আজকে সেই জায়গায় চলে গেছে। আমি চাই যে ফাইনালে মোহাম্মদ রিয়াজের স্ক্রিপ্ট হবে, আমি পারফরমেন্স মোহাম্মদ রিয়াজ আমাকে তুলে দেবে, আমি ফাইনালের দিন মোহাম্মদ রিয়াজ করবে উপস্থাপনা, অ্যাঙ্কারিং, আর আমি পারফর্ম করব। আমাকে তুলে দিতে হবে, একটা জোরে হাত। এবং কেন আপনি জানেন, আপনি যদি স্ক্রিপ্ট লেখেন তুলে দেন, আপনি যদি স্ক্রিপ্ট লেখেন তুলে দেন, আমি হয়তো একটা জায়গায় পৌঁছাতে পারবো। এতে আমার সবচেয়ে বড় উপকার হবে কি জানেন, কারণ চ্যাম্পিয়ন হলে 5 লাখ, উপস্থাপনায় 2.5 লাখ। ভাই ভাই সেলুট ভাই আপনার, একটা জোরে হাততালি। থ্যাংকস। মন ভরে গেছে আজকে। আজকে শোটা যে স্ট্যান্ডার্ডে হলো, এবং আরও একটা ভালো কাজ যেটা হলো যে রিয়াজ ভাইয়ের স্ক্রিপ্টে আস্তে আস্তে সে কোথায় গিয়ে ল্যান্ড করেছে। রিয়াজ ভাইয়ের লাস্ট পাঞ্চটা বুঝতে হবে, সে লাস্ট পাঞ্চটা গিয়ে ঠেকেছে ঠিক মোহাম্মদপুরে, যেই মোহাম্মদপুর থেকে তরু ভাই পারফর্ম করে। এটার ক্রিটিক্যাল অ্যানালাইসিস কি জানো, যদি রিয়াজ উইনার হয়ে যেতে নেয়, হ্যাঁ, তরু ভাই জাস্ট, হ্যাঁ সেইটাই সেইটাই সেইটাই। এইখানে আমি দেখেছি যে রিয়াজ ভাই পারফর্ম করছে, বাট সবাই হাসছে, এমনকি তার প্রতিযোগীরা পর্যন্ত হাসছে। সো এইটাই আমি বলতে চাই, আপনি আপনার জায়গাটা তৈরি করুন, সবাই সবাই হাসবে, সবাই হাততালি দিবে, সবাই আপনাকে বুকে টেনে নেবে। এইটুকু আয়োজনে আপনারা খুশি নাকি আরো আরো কিছু দেখাবো? খুশি, খুবই খুশি, কিন্তু আরো কিছু দেখতেও চাই। ওকে, আরো কিছু। সাইদুর রহমান পাভেল, মন ভরেছে? ভরে না তো, আমাদের তো আসলে মানে জায়গাটা অনেক বড় তো মনে। তুমি হাসলে কেন বাবু? সো আমাদের আরো বেশি লাগে, কিন্তু মোটামুটি ওই যে চিরাঙ্গে বাইকে চড়লাম, চড়ার পরে আবার থাইল্যান্ডের মাসাজ টাসাজ নেওয়ার পরে না আরো চাই, ক্ষুধা বেড়ে গেছে। বুঝতে পেরেছি, তার ক্ষুধা অনেক বেড়েছে। আমি একটা কথা বলবো শুধু,
কেন কেন করলাম এটা কেন? ওই যে সংস্পর্শে সৎসঙ্গে ওকে, এইটুকু যেটা করলাম সেটা হচ্ছে যেই নাটকে অভিনয় করার পর পুরস্কার পেয়েছে সাইদুর রহমান পাভেল কিডনির জন্য। কিডনিতে এরকম একটা ক্যারেক্টার এবং তাকে যে বকে তাকে একটা দিয়ে চলে আসে এবং তারপর তাকে বলে যে তুই এটা কেন করলি? ইচ্ছা তো আরো কিছু আসিল, শুধু এইটুকু করলাম। ওকে, পুরস্কার সাইদুর রহমান পাভেল পেয়েছে, পুরস্কার পেয়েছে মনোজ প্রামাণিক। এবং আপনি একটু বলি, মেরির প্রথম আলো পুরস্কার পেয়েছে মনোজ প্রামাণিক। এবং আপনারা জেনে অবাক হবেন যে ওই শোতে আমিও পুরস্কার পেয়েছিলাম। আমি পেয়েছিলাম, তারপরে বড় ভাই আসলো, ওনারটা নিয়ে চলে গেল। আমি পেয়েছিলাম আর কি। একটা জোরে হাততালি। ওকে, তাদের পেট ভরেনি। সো এবার আমরা আমাদের থলে থেকে আমাদের আরও আকর্ষণ বের করছি। এবার সেই ওই কাছাকাছি জায়গায়, চট্টগ্রাম থেকে একটু এদিকে আসলাম, আমরা যেখানে গিয়েছিলাম, যে এলাকায় গিয়েছিলাম বজরা বাজার। ও গত পরশু যখন আমি আর আমিন ভাই গিয়েছিলাম বজরা বাজার, সেই জাকির ভাইয়ের খোঁজ নিয়েছিলাম, তখন হঠাৎ করে আমি বললাম যে ভাই আমাদের এইখানকার একজন পারফর্মার আছে সোনাইমুড়ি নোয়াখালীর, আবিদ হাসান নীরব যার নাম। আমার খুব ইচ্ছা ছিল যে এই দুজনকে একসাথে দেখা যাবে কিনা। আলটিমেট সেই ঘটনা ঘটে গেছে। আসছে নোয়াখালী সোনাইমুড়ির ছেলে আবিদ হাসান নীরব। হ্যাঁ, তো রাতে শিক্ষা সফর থেকে সবাই ফিরতেছি, সবাই বাসের মধ্যে, বাসে সবাই বসে আছে, শুধু আমি শুয়ে আছি আর সবাই নাচতেছে, এদিকে আমার হাত পা বাঁধা। কাহিনীটা শুরু হয় আগের দিন বিকাল থেকে। বিকেলে সবাইকে কলেজ মাঠে ডাকলো বাসের সিট কনফার্ম করার জন্য। তো আমি গেলাম, গিয়ে দেখলাম 3টা বাস, একটা টিচারদের জন্য, আরেকটা ছেলেদের, আরেকটা মেয়েদের। তো আমি আবার বাসের সামনে সিট ছাড়া বসতে পারি না। তো আমি গিয়ে দেখলাম আমাদের বাসের সামনে শুধু একটাই সিট খালি। ওইটা নিয়ে আমার আর আমার এক বন্ধুর মাঝখানে ঝগড়ার এক পর্যায়ে ও আমাকে মেরে নাক ফাটিয়ে দেয়, রক্ত পড়তেছে। তখন ও ভয় পেয়ে যায়। এরপর আমাকে বলে আচ্ছা নীরব ঠিক আছে, তুই আগে চুজ কর তুই কোন সিটটা নিবি। এরপর আমি টিকিট হাতে নিয়ে বললাম এই যে একদম উপরে ডান পাশে সিটটা আমি নিব, জানালার পাশে, আমি সামনে ছাড়া বসতে পারি না। ও বলে শিওর তুই এ সিট নিবি? আমি বলে হ্যাঁ শিওর। এরপর বলছে ওকে ঠিক আছে, তোর নাম লিখলাম, এবার টিকিটটা সোজা করে ধর, তুই উল্টা ধরে রাখছিস। এরপর দেখে আমি একদম লাস্টে সিট। তো কী করবো, মন খারাপ হয়ে যায়, আমি বাসায় চলে গেলাম। গিয়ে আমি তারেক ভাইকে কল দিলাম, বললাম ভাই আমার এক বন্ধু আমার মেরে নাক ফাটাই দেয়, এদিকে আমি সামনে সিটটাও পেলাম না, এখন একদম পিছনে, তো আমি কি করব? তখন তারেক ভাই বললো তুই এক কাজ কর, একটা কাগজ নিবি, একটা কলম নিবি, কাগজের মধ্যে ওর নাম লিখে যা পারো সব গালি লিখবি, লিখে এরপর আগুন জ্বালাই দিবি। বললাম ঠিক আছে ভাই আগুন জ্বালাবো, কিন্তু কাগজটা কি করব? এরপর বললো ভাই তুই এ কাজ করার দরকার নেই, তুই ছাদের উপরে যাবি, গিয়ে ওর নাম নিয়ে যা পারো চিল্লে গালি দিবি। আমি ওনার কথা মতো ছাদের একদম উপরে গেলাম, গিয়ে ওই ছেলের নাম ছিল সুজিত, আমি সুজিত বলে যা পারছি তা গালি দিছি। হঠাৎ দেখি পাশের বিল্ডিং থেকে একজন মাথা বের করে তাকাই আছে। বললাম কিসে? বলে যে আমার নাম সুজিত। তো ওই দিন আমার মন খারাপ খুব, আমি সন্ধ্যার আগে শুয়ে পড়ছি। তো আমি ঘড়িতে একটা অ্যালার্ম দিয়ে দিলাম সকাল 9টার, কারণ আমার বাস হচ্ছে সকাল 10টায়। তো আমি ঘড়িতে অ্যালার্ম দিয়ে ঘুমিয়ে পড়লাম। অ্যালার্মের সাউন্ডে ঘুম থেকে উঠলাম, উঠার পর সব গুছিয়ে বের হলাম। বের হওয়ার সময় আম্মু ডাক দিছে, বললি কী হয়েছে? আম্মু এমন একটা কথা বললো, আমি এসে আবার শুয়ে পড়ছি। আম্মু বলছিল এখনো সকাল হয় না, রাত 9টা বাজে। এরপর আমি সকালে বের হলাম, রাস্তায় রিক্সা উঠলাম, একটু যাওয়ার পর জ্যামে পড়লাম, জ্যামে 15 মিনিট শেষ, গিয়ে দেখি আমাদের বাস ছেড়ে দিস, বাস মিস। এরপর আমি ভাবলাম কি করা যায়, দেখলাম সামনে এক বাড়িতে এক লোক হার্ট অ্যাটাক করছে। তখন মাথায় একটা বুদ্ধি আসলো, আমি প্রিন্সিপালকে কল দিলাম, কল দিয়ে বললাম স্যার আপনার ভাই হার্ট অ্যাটাক করছে। তখন স্যার আবার 3টা বাস নিয়ে হাজির, সবাই কান্না করতেছে, সবার কান্না দেখে আমিও ইমোশনাল হয়ে গেলাম, আমিও কান্না করতেছি। স্যার বলে কোথায়? আমি বললাম স্যার এই তো সামনের বাড়িতে। গেল, স্যার বললো কিরে এটা তো আমার ভাই না। বললাম স্যার আমরা বাঙালি, সবাই সবার ভাই। তো আমি জানতাম স্যার অনেক ভালো ফুটবল খেলে, কিন্তু ওই দিন আমার প্রমাণ হয়েছে, যে লাথি মারছে আমি গাড় নাড়াইতে পারতেছি না। তো ভাবতেছি গাড়ের মধ্যে পা এত কিছু উঠলো কেমনে? না স্যার গাড়ে মারে নাই, স্যার আমার অন্য জায়গায় মারতে নিয়েছিলাম, আমি ভয়ে বসে গেছিলাম। এরপর আমি বাসে উঠলাম, উঠার পর আমি আমার সিটে গেলাম। ওখানে গিয়ে আবার আমার এক বন্ধুর সাথে ঝগড়া। ও বলতেছে ওর পাশে জানালা খোলা থাকবে, আমি বলছি না আমার পাশে খোলা থাকবে। এটা নিয়ে 15 মিনিট ঝগড়া। এরপর দেখতেছি জানালার গ্লাসই নাই। এরপর আবার আমরা বাসে উঠলাম, বাসে ওঠার পর বাস যেতে যেতে এক জায়গায় থামলো। তখন হেল্পার এসে বললো বাস এখানে 10 মিনিট দাঁড়াবে। আমরা স্টুডেন্ট 150 জন, যে জায়গায় দাঁড়িয়েছে ওখানে ওয়াশরুম একটা, সময় 10 মিনিট। একজনের বাগে
4 সেকেন্ড, আর আমাদের জিপার খুলতে তো লাগে 5 সেকেন্ড। এরপর ওখানে থামলাম, দেখলাম সবাই চা খাচ্ছে। তো আমি একটা জিনিস খেয়াল করলাম, যারাই চা নিচ্ছে আবার একটা দুধের গুঁড়ি নিয়ে মিক্স করতেছে। তো আমি ভাবলাম হয়তো দুধের গুঁড়ি চায় কম হয়েছে। তো আমি দেখলাম আমাদের প্রিন্সিপাল চাটা রেখে ওয়াশরুমে গেছে। আমি ভাবলাম সকালে তো স্যার আমার উপর অনেক মাথা গরম করছে, এখন একটা সুযোগ, স্যারের সামনে ভালো সাজতে হবে। আমি দোকানে গেলাম, 2 প্যাকেট দুধের গুঁড়া কিনলাম, আনলাম, এসে আমি চায়ের মধ্যে মিক্স করতেছি। কিন্তু যতই মিক্স করতেছি দুধটা ফেটে যাচ্ছে, ছানা হয়ে যাচ্ছে। এরপর স্যার চলে আসলো, স্যার এসে বললো এটা গ্রিন টি। এরপর স্যার আমাকে একটা থাপ্পড় মারলো। তো আমি তখন বুঝলাম স্যার আসলে ভালো ফুটবলার না, ভালো ভলিবলও খেলে। এরপর আমি আবার বাসে উঠলাম, সারা রাত আমি ঘুমালাম না। তো এরপর আমি বাসে ঘুমিয়ে পড়লাম। হঠাৎ আমার কয়েকটা বন্ধু আসলো, এসে বললো এই নীরব নীরব উঠ না উঠ না, এই নীরব তাড়াতাড়ি চোখ খুলে, বেটা ঘুমাচ্ছস, উঠ না উঠ না। বললাম হ্যাঁ কী হয়েছে? বলে যে না তুই কি ঘুমাচ্ছস? এরপর বাসে আমার অবস্থা খুবই খারাপ, স্যার মারলো, গাড়ে ব্যথা। আমি শার্টটা খুলে গাড়ির মধ্যে বেঁধে নিলাম। এরপর সবাই গেল আস্তে ধীরে, আমি পিছনে গেলাম, ব্যাগ ট্যাগ নিয়ে আমি রিসিপশনে গেলাম, গিয়ে বললাম আমারটা। বলে যে সরি মাফ করেন। বললাম মাফ করেন মানে? আমি স্টুডেন্ট। বলে যে হাই রে স্টুডেন্ট তাও ভিক্ষা করে। তো আরে ভাই আমি স্টুডেন্ট, ভিক্ষা করতেছি না, আমি ঘুরতে আসছি। বলে যে হাই রে স্টুডেন্ট ভিক্ষা করে তাও ঘুরার কত শখ। বললাম আরে ভাই আমি ভিক্ষা করতে আসি নাই, আমি ভিক্ষা করি না, এই যে কলেজের স্টুডেন্টরা মাত্র ঢুকলো, আমি ওই কলেজে পড়ি, আমি এখানে ঘুরতে আসছি। বলে যে তো আপনার এই অবস্থা কেন? বলে যে আরে আর বলিয়েন না, আমাদের প্রিন্সিপাল আমাদেরকে মানুষই মনে করে না, আমার 2-3 বার মারলো। ও খারাপ না, ওর পুরো 14 গোষ্ঠী খারাপ। এরপর আমার কথা শুনে রিসিপশনের লোকটা একটা ক্রিকেট ব্যাট নিয়ে আমার মারা শুরু করলো। বললাম কী হয়েছে? বলতেছে ওই গোষ্ঠীতে আমিও আছি, আমি আপনার প্রিন্সিপালের খালাতো ভাই। আমি তখন বুঝলাম ওই গোষ্ঠীতে শুধু ফুটবলার আর ভলিবলার না, ভালো ক্রিকেটারও আছে। এরপর আমি আমার রুমে গেলাম, এক রুমে 3 জন করে দিছিল। তো 3 জন করে দেওয়ার পর আমি রুমে গেলাম, আমি রুমে রেস্ট নিচ্ছি। হঠাৎ দেখি আমাদের সামনের রুমের দরজার উপর দিয়ে ধোঁয়া উঠতেছে। তো ভয় পেয়ে গেলাম, কিরে ধোঁয়া উঠতেছে, ভাবলাম আগুন লাগছে। আমরা সবাই মিলে গিয়ে দরজা নক করতেছি, খোল খোল খোল। 5 মিনিট কোনো সাউন্ডই নেই। 5 মিনিট পর বুঝলাম ওই রুমে যারা আছে তারা আবার গাছলতা পাতা খায়। এরপর 5 মিনিট পর এবার ওরা নক করতেছে, দরজা খোল দরজা খোল দরজা খোল। ওরা ভাবছে আমরা ভিতরে আটকে গেছি, ওরা বাইরে। এরপর আমাদের সবাইকে ডাকলো সুইমিং পুলে সুইমিং করার জন্য। আমরা গেলাম, ওখানে যাওয়ার পর দেখি ওখানে 2টা পুল আছে। একটা পুলে আগে থেকে অন্য কলেজের স্টুডেন্টরা, আমরা গিয়ে আমাদেরটাতে নামবো। এমন সময় দেখি আমাদের কলেজে কয়টা পোলাপাইন ওগুলাকে দেখে পাগলামি শুরু করছে। তো ভাই এই যে পোলাপাইনগুলো, এগুলো শুধু ঘুরতে গেলে না, কলেজে সারা বছর এগুলো মাস্তানি করবে। এগুলো ঠোঁটে নাকে মুখে অলওয়েজ একটা ব্যান্ডেজ থাকবে। আমার মনে হয় এগুলো জন্মই হয়েছে ব্যান্ডেজ এটা নিয়ে। সুইমিং করতেছি, হঠাৎ আমাদের এক টিচার আসলো, এসে বলে এই সবাই তাড়াতাড়ি ওঠো, তাড়াতাড়ি উপরে ওঠো। আমরা ভয়ে উঠে গেলাম। বললাম স্যার কী হয়েছে? বলে আজকে আমরা সবাই মিলে সুইমিং করবো। আমরা তখন কী করতেছিলাম? এরপর আমি ওখান থেকে উঠলাম, উঠে আমরা গেলাম রুমে ফ্রেশ ট্রেশ হলাম। এরপর খেতে যাব। খেতে গিয়ে দেখো ওখানে 2 মেয়ের মধ্যে ঝগড়া, আর মেয়েদের ঝগড়ার টপিক আনকমন টাইপের। আর ওদের মারামারি না মানে চুল টানে টানি। একটা চুল টানতেছে আমিন শুধু আমার, আমিন শুধু আমার। আরেকটা বলতেছে না আমিন শুধু আমার, আমিনকে ছাড়া আমি বাঁচবো না। পরে খবর নিয়ে দেখি ওদের পাশে হেল্পারের নাম আমিন। এরপর আমরা আমাদের সিটে খেতে বসলাম। সামনে 3 বাসের 3টা ড্রাইভার এসে বসলো। বললাম আঙ্কেল এটা স্টুডেন্টদের জন্য, আপনারা আলাদা গিয়ে বসেন। বলে আরে আমি ওই কলেজের এক্স স্টুডেন্ট। এরপর খাওয়া শেষে আমরা রুমে গেলাম। এরপর বিকেলে সবাইকে পাহাড়ে যাওয়ার জন্য ডাকলো। ভাই পাহাড় দেখলেই না আমার এক্স গার্লফ্রেন্ডের কথা মনে পড়ে। আমার খুব ইচ্ছে করে তাকে নিয়ে একবার পাহাড়ে যাবো, 2 জন হেঁটে হেঁটে একদম উপরে উঠবো। উপরে একটা চায়ের দোকান থাকবে, 2 জন চা নিবো, বসে বসে চা খাবো, গল্প করবো। হঠাৎ ঝগড়া লাগবে, ঝগড়া এক পর্যায়ে আমি ওরা লাঠি দিয়ে ফেলে দিই চলে। তবে আমরা পাহাড়ে উঠলাম, ওঠার পর ওখানে একটা খালি জায়গায় আমাদের জন্য খেলার আয়োজন করছে। আমরা শিক্ষা সফরে কেন যাই? পড়ালেখা থেকে একটু দূরে থাকার জন্য, চিল করার জন্য। তো আমি খেলায় নাম দিলাম খেলা অঙ্ক দৌড়। সারাদিন অঙ্ক করতে করতে আমরা পাগল হয়ে যাই, এখানে এসে আবার অঙ্ক দৌড়। তো কী করবো, আমি অঙ্ক দৌড় দিলাম, আমি সেকেন্ড হয়েছি। আর ফার্স্ট হয়েছে আমাদের কলেজে একটা মেয়ে, আর মেয়েটা খুব সুন্দর। আমি চাইলে কিন্তু ফার্স্ট হইতে পারতাম, কিন্তু পিছন থেকে যে দৃশ্য দেখছি আমার ফার্স্ট হইতে ইচ্ছে করে না। এরপর আমি সেকেন্ড হলাম, আমাকে পুরস্কার দিল বই। ভাই সারা জীবন নিজের ক্লাসের বই পড়ি না, আবার এটা পড়বো। এরপর আসলো টিচারদের খেলা, টিচারদের জন্য বস্তা দৌড়। তো সবাই বস্তা দৌড় দিচ্ছে, আমি খেয়াল করলাম সবাই ঠিকঠাক, কিন্তু একটা ম্যাডাম 2টা বস্তা নিয়ে দৌড়াচ্ছে।
তো খেলা শেষে আমি ম্যামকে বললাম, ম্যাম সবাই তো একটা, আপনি 2টা বস্তা কেন? বলে যে আরে একটা বস্তা, আরেকটা তো আমার পেটিকোট। এরপর খেলা শেষ করে আমরা জঙ্গলের দিকে আঁকাচ্ছি। হঠাৎ দেখি আমার 2 ফ্রেন্ড মাইশা আর ইরফান একটা গাছের চিপায় যাচ্ছে। তো আমি আমার এক বন্ধুকে বললাম, আরে ওরা যে গাছের চিপায় যাচ্ছে, দিনকাল তো এখন খারাপ, ডেঙ্গু ম্যালেরিয়া হতে পারে। ওরা দূর, ওরা ঢুকে যা শুরু করছে মশারা লজ্জা পায় বের হয়ে চলে আসছে। এরপর আমি আর আমার এক বন্ধু আস্তে আস্তে হাঁটতে হাঁটতে জঙ্গলে একদম গভীরে চলে গেলাম। সামনে দেখতে একটা গেছো বাঘ। বাঘ দেখে আমি ভয় পেয়ে গেলাম। আমি আমার জুতার ফিতা বাঁধতেছি। আমার বন্ধু বলে, বোকা তুই কি ভাবতেছিস তুই বাঘের সাথে পারবি? বললে দূর, তোর সাথে পারলে হইছে। এরপর বাঘটা আমাদেরকে দৌড়ানো শুরু করে। আমি সামনে, অল্পের জন্য আমার বন্ধুকে ধরে ফেলবে, এমন সময় বাঘটা স্লিপ করে পড়ে যায়। এরপর আমরা এক জায়গায় আসলাম। আমি বললাম, আরে ভাই তোর তো সাহস আছে, অল্পের জন্য তোরে ধরে ফেলবে, এমন জায়গায় আমি থাকলে তো আমি হিসু করে দিতাম। ও বললে দূর, তোর কি মনে? আমি ঠিক আছে, বাঘটা স্লিপ করছে কিসের মধ্যে। এরপর আমরা পাহাড় থেকে আসতেছি। হঠাৎ দেখি দূরে আমাদের ফারিয়াপুর মতো সুন্দর একটা পাহাড়ি মেয়ে হেঁটে যাচ্ছে। তখন আমার বন্ধু বলল, জানোস নীরব, ভালোবাসা শুরুই হয় মান অভিমান দিয়ে। বললি শিওর? বলে হ্যাঁ। এরপর আমি একটা পাথর নিলাম, মেয়েটাকে ছুঁড়ে মারলাম। বিশেষ করে নামিন ভাই, মেয়েটা আমার আধা ঘন্টা ধরে আই লাভ ইউ বলার জন্য খুঁজতেছিল, হাতে বাঁশ নিয়ে। তো আমরা চলে আসতেছি। হঠাৎ করে দেখি ওর পুরো গোষ্ঠী মিলে আমাদেরকে ঘিরে ফেলছে। ঘিরে আমাদেরকে বেঁধে নিয়ে গেছে ওদের এলাকায়। নিয়ে যাওয়ার পর বলতেছে, তোরা আমাদের মেয়েকে ডিস্টার্ব করছিস। তখন আমার বন্ধুকে বলে, তুই কি মৃত্যুদণ্ড চাস নাকি মঙ্গা মঙ্গা? তো আমরা মঙ্গা মঙ্গা কি জানি না। আমার বন্ধু ভাবলো অবশ্যই মঙ্গা মঙ্গা, মৃত্যু থেকে তো ভালো। আমার বন্ধু বললো মঙ্গা মঙ্গা। এরপর বলে, এই কে আছিস, পাতাগুলো নিয়ে আয়। এরপর কিছু চুলকানি পাতা এনে আমার বন্ধুর পিছনে ঘষে দিল। এরপর আমাকে বললো, তুই কি চাস, মৃত্যুদণ্ড নাকি মঙ্গা মঙ্গা? বলে, আমি প্রেমের জন্য মরতেও রাজি আছি, আমাকে মৃত্যুদণ্ড দিন। বলে যে এই যতক্ষণ না মরতেছে ততক্ষণ মঙ্গা মঙ্গা দে। এরপর আমরা ওখান থেকে দৌড়ে পালিয়ে আসলাম। ওরা আমাদের পিছু ধরছে। এরপর দৌড়ে আমরা বাসে উঠে গেলাম। বাসে ওঠার পর ওরা এসে পিছনে আক্রমণ করতেছে, বাস ছেড়ে দেয়, কোনোভাবে আমরা বেঁচে যাই। এরপর প্রিন্সিপাল এসে বলতেছে, এই কাহিনী কি? এরপর কাহিনী বললাম, বুঝলো আমার কারণে এত সমস্যা। বলে যে এরা বাদ, বাসের পিছনে লাগা। এরপর আমাকে বেঁধে বাসের পিছনে লাগিয়ে দিল। তো মোরাল অফ দ্য স্টোরি কি? ইট ওয়াজ নট এ শিক্ষা সফর, ইট ওয়াজ এ উচিত শিক্ষা সফর ফর মি। তোমার পারফরমেন্সে দাঁড়িয়ে গেছে একজন শিক্ষক, যারা উচিত শিক্ষা সফর দিয়ে থাকেন। ও যখন বলছিল যে সেই শিক্ষক শুধু ফুটবল খেলাই জানে না, ভলিবল খেলাই জানে, এরকম বারবার বিভিন্ন ক্রিকেটও জানে, তখন আমি বসের দিকে তাকাচ্ছিলাম, কারণ উনি সব খেলায় এক্সপার্ট। একটা জোরে হাত দিন। এবার তোমার বিষয়ে আসতে চাই। আবিদ হাসান নীরব, তুমি নিজেও জানো না যে তুমি অ্যাকচুয়ালি যে জায়গাটা অ্যাকচুয়াল জায়গা, সেই জায়গা থেকে ছাড়িয়ে কত দূর সামনে চলে এসছো। তুমি নিজে যদি একবার দেখো তাহলে বুঝতে পারবে। তুমি যে এতটা দূরে চলে এসছো তুমি নিজে জানো না, আমাদের বিচারকরা জানে যে ও যে বর্ডার লাইনটায় ছিল সেখান থেকে কতটা ইমপ্রুভ করে এসছে। একটা জোরে হাততালি। বিচারকরা বলার আগে আমি আরেকটু মন খুলে বলতে চাই, ও আগে যোগ বলতো, একটা দুটো যোগ বলতো, ঠিক এখানে আসার পরে এ দেখলো যে আমাদের এই কয়েক ভাইরা স্ট্যান্ড আপ বলে। স্ট্যান্ড আপ কি, ও এখানে এসে পরিচিত হলো যে একটা স্টোরি লাইন একটা এইভাবে গুছিয়ে গুছিয়ে সেই বলা। হঠাৎ করে ও শুরু করলো এবং নতুন এই ফর্মে এসে দুর্দান্ত। এবং আরও একটা গুণ বলি, ও ঘুমারদের সঙ্গে প্ল্যান করে এবং সে নিজের মতো থাকে এবং নিজে ও শিক্ষা সফর হয়েছিল হয়তো সেই প্ল্যানটা নিয়ে গুছিয়ে গুছিয়ে ঘুমারদের সঙ্গে প্ল্যান করে ও এটা নিজের মতো করে বানিয়েছে। সো এটার জন্য একটা আগে। ওকে, এবার আমি চাই যে সবার আগে থ্যাংক ইউ। তো আমি খুবই রিলেট করছিলাম, কারণ আমার জীবনের সাথে প্রফেশনের সাথে মিলে যায় শিক্ষা সফর এবং তার মধ্যে শিক্ষার্থীদের সাথে কি কি হয় সেগুলো নিয়ে। দিস ইজ রিয়েলি নাইস, থ্যাংক ইউ। এবার শবনম ফারিয়া বলবেন। এখানে আমাদের কিছু পারফর্মার এসেছিল যারা এই স্ট্যান্ড আপ কমেডিটাকে আগে থেকে প্র্যাকটিস করে, তারা তাদের একটা নিজস্ব স্টাইল নিয়ে এসেছিল এবং তারা ওটাই কন্টিনিউ করছিল। বাট নীরব যেটা করেছে, নীরব এসেছিল একটা নিয়ে, তারপর যে ও এই প্যাটার্নটা ধরেছে এবং এটা ও লাস্ট 4টা এপিসোড ধরো এত সুন্দর করে প্রত্যেকটা জিনিস আনছে। এবং আমি সবসময় ওকে জিজ্ঞেস করি যে কন্টেন্ট কার, ও বলে ওটা ওর নিজের কন্টেন্ট আর ওকে আমাদের গ্রুমাররা হেল্প করে। সো হি ইজ ভেরি ট্যালেন্টেড যে ও এরকম করে লিখতে পারে। আমার কাছে ভালো লেগেছে, আমার খুব ভালো লাগে এবং তুমি খুবই ভালো পারফর্মার। বি কনফিডেন্ট, ইউ আর ওয়ান অফ দ্য বেস্ট পারফর্মার এখানকার। তুমি যে কন্টেন্ট লিখো, তোমার বয়স কত, 17 বা 18, এই বয়সেই, তো 4-5 বছর পরে তুমি কোথায় যাবে তুমি নিজেও জানো না। বেস্ট অফ লাক।
ও যে এলাকা থেকে এসছে বজরা বাজার, জি, এই এলাকাটা বিখ্যাত হয়েছে এই আমার ডান পাশে যে মানুষটা বসা আছে বজরা বাজারের। একটা জিনিস জাকির ভাই। চিন্তা করো, একটা মানুষের অভিনয় একটা এলাকাকে কত প্রসিদ্ধ করে দিয়েছে, এবং আমরা নিজে অবাক হয়েছি বজরা বাজার কোন জায়গাটা দেখার জন্য। সিম্পল একটা জায়গা কিন্তু একটা বাজার, সেই বাজারটাকে বাংলাদেশের মানুষের কাছে একদম পরিচিতি একটা মানে ট্যুরিস্ট জোন বানিয়ে ফেলেছে এই মানুষটা। এবং আমার দৃঢ় বিশ্বাস তোমার পারফরমেন্স দিয়ে এই বজরা বাজার শুধু বাংলাদেশে না সারা বিশ্বে পরিচিতি লাভ করবে। ওকে, এবার বলবে নোয়াখালী সোনাইমুড়ির বজরা বাজারের জাকির ভাই। নোয়াখালী ভাষা বলতাম নি, হ্যাঁ বললেন ভাই। বলতাম নি, লাগবে না 19-20, লাগবে নি। আমার যেমন 19-20 হিট, তোমার মঙ্গা মঙ্গা হিট হইব। তুমি নেক্সট পারফরমেন্সে এরকম সবাইকে যেন মঙ্গা মঙ্গা দিতে পারো, ব্রিলিয়ান্ট। সো ইনশাল্লাহ নেক্সটটা ফাটাই ফেলবা। তোমার জন্য অনেক অনেক শুভকামনা। জমে উঠেছে আমাদের আজকের পর্ব। লেডিস হোস্টেলে কারো কি যাওয়া হয়েছে? আপনি লেডিস হোস্টেলে ছিলেন বা কখনো এরকম আপনি 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 বাসায় থেকেছেন? তাহলে তো মিস করেছেন। যাদের কৌতূহল, অনেক কৌতূহল, লেডিস হোস্টেলে কি হয়, তারা কি করে, গিয়েছেন নাকি? কি হয় ভিতরে, কি হয় কি হয় কি হয় কি হয় আমি বলবো না। লেডিস হোস্টেলে যে রেগুলার থাকে, অনেক অভিজ্ঞতা যায়। আসবে এবার সে, ঢাকা মিরপুরের মেয়ে ফাইয়া হাসিন শৈলী। আসসালামু আলাইকুম জাজেস এন্ড রনি ভাই। হ্যালো রাবার ব্যান্ড মেন্টার্স। জাজরা ঘোষণা করে এপিসোড উইনার, পুরস্কার দেয় মার্সেল। হাসর মঞ্চে আজকে আমার টপিক গার্লস হস্টেল। হোস্টেলে সাধারণত 3 ধরনের মানুষ থাকে। 1, যারা এক জায়গায় দাঁড়ায় ব্রাশ করে। 2, যারা ব্রাশ করতে করতে সারা হোস্টেলের চক্কর মারে। 3, যারা খুঁজতে থাকে ওর ব্রাশ নিয়ে কে ব্রাশ করতেছে। সবাই জানে এটা গার্লস হস্টেল, কিন্তু আমরা রূপচর্চায় এত বেশি মগ্ন থাকতাম যে আমাদের হোস্টেলকে তখন মনে হতো বিউটি পার্লার। আমরা হোস্টেলে থাকাকালীন মেয়েরা ছেলেদের কাছ থেকে এত এত বেশি পরিমাণে গিফট পেতাম যে ওই গিফটগুলোর আনবক্সিং ভিডিও করে যদি ইউটিউবে আপলোড দিতাম, তাহলে আজকে আমাদের চ্যানেলের একটা গোল্ডেন প্লে বাটন থাকতো। ওই দিন আমার রুমে দৌড়ে এসে বলতেছে, তোর বয়ফ্রেন্ড আর ফারিয়ার বয়ফ্রেন্ডের মারামারি লাগছে, তাড়াতাড়ি আয়। তো আমি গিয়ে দেখে এসে ওকে বললাম, মিথ্যা কথা বলোস কেন? ওরা আমার জন্য মারামারি করতেছে, 2টা বয়ফ্রেন্ডই আমার। আমার রুমমেটরা সেমিস্টার ব্রেকে বাড়িতে গেছে আর বিয়ে করে ফেরত আসছে। ফারিয়া আপু, আজকাল মানুষজন এমনভাবে বিয়ে করতেছে মনে হচ্ছে বিয়ের উপর 50% ডিসকাউন্ট আছে। তো আমার রুমমেট ওই দিন আমাকে জিজ্ঞেস করতেছে, তোর এত বছরের প্রেম, তুই বিয়ে করস না কেন? আপনারাই বলেন, আমার এত তাড়াতাড়ি বিয়ে করার কি দরকার? সরকারি চাকরিওয়ালা ছেলের সাথে প্রেম করলে মায়ের পাশে শুয়েও ফোনে কথা বলা যায়। আমাদের হোস্টেলে একটা দারোয়ান নিয়োগ করা হলো। তো দারোয়ানটা ইয়াং ছিল আর তাকে বেতন দেওয়ার দায়িত্ব ছিল আমার। তো মাসের শেষে আমি যখন তার কাছে স্যালারি নিয়ে গেলাম, সে আমাকে বলতেছে, আরে আপা, স্যালারিও দিবে? ছেলেরা যখন হোস্টেলে একজন আরেকজনের সাথে রুম শেয়ার করে তখন মুখের উপর বলে, এই ঘুমামু, লাইট অফ কর। আর মেয়েরা অতিরিক্ত ফর্মাল, আরে সমস্যা নয়, তোমার কাজ শেষ হলে লাইটটা অফ করে দিও। তো ওই দিন আমার রুমমেটের বিয়ের পর তার হাজব্যান্ড আমাকে কল দিল, দিয়ে জিজ্ঞেস করতেছে, আচ্ছা বলো তো তোমাদের কি সম্পর্ক ছিল? আমি তো অবাক, কেন, কি হয়েছে? গতকাল রাতেও রোম্যান্সের মধ্যে বলতেছে, শৈলী তোর কাজ শেষ হলে লাইটটা অফ করে দিস। আমার রুমমেট তাসফিয়া কোনোভাবে ওর বয়ফ্রেন্ডকে বোরখা পরিয়ে হোস্টেলে নিয়ে আসলো, কিন্তু ওই দিন ওয়ার্ডেন হোস্টেলে টহল দিতেছে। তো যেই ওর বয়ফ্রেন্ডকে নিয়ে ওর রুমে ঢুকবে, ওয়ার্ডেন দেখে ফেলছে, বলছে, এই তোমার নাম কি? ও তো কোনো কথা বলে না। পাশ থেকে তাসফিয়া বলতেছে, জুলেখা। তো ওয়ার্ডেন আবারও জিজ্ঞেস করতেছে, তোমার বাড়ি কই? ও আবারও কোনো কথা বলে না। তো তাসফিয়া উত্তর দিয়ে দিছে, চাঁদপুর।
ওয়ার্ডেন আবার জিজ্ঞেস করছে, তাসফিয়ার সাথে তোমার কি সম্পর্ক? তো ও তো এইবারও চুপ। তাসফিয়া বলতেছে, আমার বোন। তো ওয়ার্ডেন এবার বলতেছে, বাহ, মেয়েটা কি সুন্দর লম্বা চওড়া, আবার কথাবার্তাও কম বলে, চুপচাপ, ওকে একটা ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দাও। তো ওই দিন হোস্টেলের সিনিয়র আপু আমাদেরকে গেস্ট রুমে ডাকাইছে এই বিষয়ের মীমাংসা করতে, যে এক সিনিয়র আপুর ফ্রিজে রাখা ডিম কে যেন খেয়ে ফেলছে। তো সিনিয়র আপু মেয়েদের উপর চিল্লাইতেছে, এই মেয়েরা, আমারটা কে খাইছে? পাশ থেকে একটা মেয়ে বলে, আপু আপনার বয়ফ্রেন্ড। হোস্টেল থেকে শেখা একটা নিনজা টেকনিক। আপনার মেয়ে কি প্রেম করছে, বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে যাওয়ার হুমকি দিচ্ছে, তাহলে তাকে বাসায় আদর করে ডাকুন, তারপর তার মাথাটা ন্যাড়া করে দিন, দেখবেন 6 মাস বাসা থেকে বের হচ্ছে না। আমার এই টেকনিক শোনার পর আমার বান্ধবীর মা ওকে ন্যাড়া করে দিল, কিন্তু কোনো লাভ হলো না, মেয়েটা তাও পালিয়ে গেল আমাদের মেন্টর ইশতেক ভাইয়ের সাথে। অসাধারণ, মানে কিভাবে গুছিয়ে কথা বলতে হয় ওর কাছ থেকে আসলে শেখার আছে। ও যখন বলে আমি তখন ভাবি যে এভাবে যদি শব্দ চয়ন করে গুছিয়ে বলতে পারতাম। একটা জোরে হাততালি হোক ওর জন্য। ওকে, শুরুতেই শব্দ ফারিয়া বলবে। আমি আগে একটু বলতে চাই, আমার প্রত্যেক পরীক্ষার আগে, স্পেশালি ফাইনালের আগে, আমার মা আমাকে ধরে বেল করে দিত। আমার বড় আপু, সবচেয়ে বড় বোন, যে ওর বিয়ের সময় আমার মাথায় চুল ছিল না, আমার ছোট খালার বিয়ের সময় আমার মাথায় চুল ছিল না, কারণ প্রত্যেক পরীক্ষার আগে আমি যাতে বাসা থেকে বের না হই, এই জন্য আমার মা আমাকে ন্যাড়া করে দিত। এটা একদম নিয়মিত একটা মানে বিষয় ছিল। সো ওটা বলার পরে মনে পড়েছে। এনিওয়েজ, ভালো ছিল শৈলী, সুন্দর ছিল, গুড জব। থ্যাংক ইউ। ওকে, আমার একটা মেয়ের সঙ্গে ওই আর কি ছিল, সেই মেয়েটা বাইরে খালি ঘুরে, আমার সাথে ঘুরে, তো তার বাবা মা সিদ্ধান্ত নিল যে ওকে বুদ্ধি করে ন্যাড়া করে দিই, ও আর তাহলে বাইরে ঘুরতে যাবে না। আমি বললাম যে আসো বেরোই, আজকেও যাব ঘুরি। সে আমাকে বললো যে না, আমি বেরোতে পারবো না। বলে না শেষ পর্যন্ত বললো যে আমাকে ন্যাড়া করে দিচ্ছে। আমি বললাম আসো, চুল দিয়ে আমি কি করবো। আমিন খান, চুল দিয়ে তুমি কিছু করো না করো, শৈলী তার পারফরমেন্স দিয়ে আমাদের সবার মন জয় করে ফেলেছে। শৈলী অসম্ভব সুন্দর ছিল। শৈলীর সবচেয়ে যে জিনিসটা মজা লাগে আমার পারফরমেন্সে, সেটা হচ্ছে কি, ও কোনো ওয়ার্ড না রিপিট করে না। আমি হঠাৎ ভাবি যে কোনো ওয়ার্ড রিপিট করে না, এই জিনিসটা খুব ভালো লাগে ওর, বুঝছো। পারফরমেন্স ওয়াজ ফ্যান্টাস্টিক, খুবই সুন্দর ছিল। ওকে, এবার পাবেন না। আমার প্রথমে খুব ভালো লাগছে যে মিরপুরের মেয়ে, আমি তো পুরো নড়েচড়ে বসি, ভাই আমার বাসায় মিরপুর, ভাই বোন আমি মিরপুর। ঠিক তখনই মনটা খারাপ হয়ে গেছে, আমরা তখন লুক দিলাম যখন চাঁদপুরে একটা ছেলের কথা বলে যে গার্লস হোস্টেলে ঢুকলো। আচ্ছা, বাট আপনার এক্সপ্রেশন খুব ভালো এবং খুব ভালো লাগতেছে। প্রথম থাইল্যান্ড থেকে আমরা ঢাকায় আসলাম, ঢাকার পর শিক্ষা সফর থেকে গার্লস হোস্টেলে ঢুকলাম। আচ্ছা, মজা লাগতেছে, ভেরি গুড, ভেরি গুড। দেখতেও দুর্দান্ত লাগছে, একবার পাওয়ারফুল, একবার কম্প্যাক্ট। ওকে, এবার আমি জুতা দিয়েই শুরু করতেছি, কারণ ও যখন হেঁটে আসতেছিল মনে হচ্ছে যে এনার্জি, মানে সুপারম্যান যেভাবে হেঁটে আসে এরকম এনার্জি নিয়ে হেঁটে আসছে। এবং আমি দেখতেছিলাম যে ড্রেসের সাথে জুতা এটা খুবই সুন্দর হয়েছে, এবং কি বলবো, কমপ্লিট পারফরমেন্স পাওয়া যাচ্ছে আপনার এখান থেকে, এবং সুন্দর উচ্চারণ, খুব সুন্দর লেগেছে। ওকে বস, আমি কি বলতে চাই যে সে দুর্দান্ত কম্প্যাক্ট একটা যে পারফর্মার, যেমন আপনি অনেক ট্যালেন্টেড, মাল্টি ট্যালেন্টেড। উনি যে কত সেকশনে মাল্টি ট্যালেন্টেড তার একটা ছোট্ট নমুনা, এবং এও একসাথে হতে পারে। সেটা হচ্ছে এখানে তবলা রয়েছে আর এর রয়েছে গলা। যদি ওস্তাদ একটু আসেন তাহলে আমরা একটু খুশি হই। একটু আসেন। অনেকদিন বাজানো হয় নাই কিন্তু। ওকে, বাজাবেন, 12টা আজকে বাজাবো, দাঁড়া। তুই আমারে করলি দিওয়ানা রে সম্পান ওয়ালা, তুই আমারে করলি দিওয়ানা। ওকে, এটাই থাকলো। আমি জাস্ট এক লাইন বলছি, আমি এক লাইন বলছি। ওকে, হে নয়া গাঙের পারে বিরিখ, এটা উনার নাটকেরই একটি গান। চিরল চিরল পাতা
কে তুমি সুন্দর কন্যা, কে তুমি সুন্দর কন্যা, তোমার মুখে নাই কেন কথা? বাতাসে উড়িছে কন্যার পটের বসন খানি, দূরের পানে চায়ালো কন্যা, দূরের পানে চায়ালো কন্যা, চোখে ঝরে পানি। নয়া গাঙের পাড়ে বৃক্ষ, নয়া গাঙের পাড়ে বৃক্ষ, চিরল চিরল পাতা। কে তুমি সুন্দর কন্যা, কে তুমি সুন্দর কন্যা, তোমার মুখে নাই কেন কথা? থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, প্লিজ প্লিজ প্লিজ। ওকে, সেলিম আল দিন স্যারের জৈবতী কন্যার মন থেকে 2 লাইন গাইলাম, যেটাতে অ্যাক্টিং করেছিলেন মনোজ দা। একটা জোরে হাততালি হোক। দাদা একসাথে কিভাবে মিলে যায়, দেখেন কত কিছু মিলে যায় একই জায়গায়, আরও মিলে গেছে। এই যে বললাম কে তুমি সুন্দরী কন্যা, মুখে নাই কেন কথা, সেই সুন্দরী কন্যা তাকাতেই সুন্দরী কন্যার চোখে চোখ পড়ে গেছে। সেই সুন্দরী কন্যাকে আমি ডাকবো, প্লিজ চলে আসেন, প্লিজ আসেন আসেন। ওকে, আচ্ছা বলে তো ফেললাম যে কে তুমি সুন্দরী কন্যা, অ্যাকচুয়ালি কন্যা বলে ফেললাম, আসলে কন্যা কোনটা? কন্যা অ্যাকচুয়ালি এই পাশে মা। আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনি? সামনে থেকে আপনার মেয়ের পারফরমেন্স দেখলেন, কেমন লাগলো? হ্যাঁ, খুব ভালো লাগলো। ও একটু নার্ভাস থাকে অবশ্য, তবে আজকে মনে হয় ভালোই করছে। অন্যদিন আরও ভালো করে, সামনে হয়তো মা ছিল, মা নিশ্চয়ই বলে তো এই এরকম করেন কি? আপনার কোনো স্কুল কলেজে পারফর্ম করলে শেষ করার পর গার্ডিয়ান ডেকে নিয়ে যায় এবং তুই এই করলি কেন, এই করলি কেন, আপনি এরকম শাসন করেন? না, ওরকম শাসন করি না কখনোই। আসলে ও বলতেছিল যে আমি নার্ভাস হয়ে যাব তোমাকে দেখলে, তুমি চলে যেও এখান থেকে। ও আচ্ছা, ওকে, মা মেয়ে একসাথে এবং ওনার খুব আদরের মেয়ে, একমাত্র মেয়ে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। দোয়া করবেন আমার মেয়ের জন্য। অবশ্যই, সে মেরিন ইঞ্জিনিয়ারিং পড়ছে এবং নিশ্চয়ই আপনার স্বপ্ন পূরণ অবশ্যই সে করবে। একটা জোরে হাততালি প্লিজ। মা মেয়ে আমাদের অতিথি হিসেবে বসেন। হ্যাঁ প্লিজ বসুন, বসো, যাও মা মেয়ে। প্রিয় দর্শক, ছোট্ট একটি বিরতি দিয়ে যাব। বিরতির পর আরও আয়োজন রয়েছে। দুর্দান্ত একজন পারফর্মার এখনও ওয়েট করছে, যার জন্য আমরা আসলে ওয়েট করতে পারি। সে আসবে একটু পরেই এবং ফলাফল দেখবো। এই এপিসোডে কিন্তু এলিমিনেশন আছে, সব কিছু দেখতে হলে অপেক্ষা করতে হবে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি ব্রেক, দেখতে থাকুন মার্সেল প্রেজেন্টস হার শো সিজন 7। প্রিয় দর্শক, বিরতির পরে আবারও ফিরে আসলাম। দেখছেন বাংলাদেশের একমাত্র কমেডি রিয়েলিটি শো, যার নাম মার্সেল প্রেজেন্টস হার শো সিজন 7। এবং আজকে আমাদের অতিথি হিসেবে রয়েছেন ব্ল্যাক মানি, যার রয়েছে সাইদুর রহমান পাভেল, টাটা রাইফেল যার রয়েছে আমাদের প্রিয় নায়ক আমিন খান, বুক ভরা ভালোবাসা যার রয়েছে প্রিয় অভিনেত্রী শবনম পাড়িয়া। ও এটা বলতে কেমন লাগে। আর যার রয়েছে মিশন এক্সট্রিম আমাদের অভিনেতা, প্রিয় অভিনেতা, মডেল, শিক্ষক মনোজ কুমার প্রামাণিক। এপাশে আমাদের মেন্টররা রয়েছে, আমাদের পারফর্মাররা। জোরে হাততালি হোক। এবং আজকে স্বামী দোয়া ভাই আপনি আছেন এখনো আমাদের সাথে, আমার খুবই ভালো লাগছে। একটা জোরে হাততালি। ওকে, আমাদের সর্বশেষ পারফর্মারকে ডাকছি। তার সব ইনফরমেশন মুখস্থ, এই যে যা যা বললাম আমি মুখস্থ করে, কিন্তু দর্শকদের এগুলো মনে রাখেন। দর্শকরা মনে রেখেছে জাস্ট এই কয়টা ইনফরমেশন। সেই ইনফরমেশনের মধ্যে অবভিয়াসলি প্রথম ইনফরমেশন যেটা হচ্ছে শবনম ফারিয়া সিঙ্গেল, এবং আরও যেটা মনে রেখেছে তার নাম জাহিদুল ইসলাম হৃদয়, বাবার নাম শাহাবুদ্দিন, মায়ের নাম মরিয়ম। আসছে শহরাস্তি চাঁদপুর থেকে জাহিদুল ইসলাম হৃদয়। আসসালামু আলাইকুম। মেন্টর নাই, কাভার ব্যান্ড।
প্রেম ভালোবাসা আমার কাছে হইল ভূত এফএমের মতো। আমি সারা জীবন শুধু মানুষেরটা শুনছি, কিন্তু আমার সাথে কিচ্ছু হয় নাই। ভূত এফএমে একজন বলে যে বিশ্বাস করবেন না, আমার সাথে যেটা হয়েছে আমি তার জন্য প্রস্তুত ছিলাম না, কিন্তু আপনারা বিশ্বাস করেন আমি প্রেমের জন্য প্রস্তুত ছিলাম, কিন্তু আমার সাথে হয় নাই। আরে আপনার সিঙ্গেল, আমিও সিঙ্গেল, কিন্তু আমার নর্মাল সিঙ্গেল না, আমি অনেক বেশি সিঙ্গেল। আমি এত সিঙ্গেল যে আমি কাস্টমার কেয়ারে কল দিলে পুরুষ ধরে। যে মেয়েটা আমাকে সর্বশেষ স্পর্শ করছে সে ছিল হসপিটালের নার্স। আমার করোনা ভ্যাকসিন দিছিল, আমি দেখছি আমার যে ভ্যাকসিনটা দিছিল সেটা ছিল জনসন অ্যান্ড জনসন। চেক করে দেখছি ওই ভ্যাকসিনটাও সিঙ্গেল ডোজ। আমি এত সিঙ্গেল যে আমার কাছে এখনো 69 মানে গণ অভ্যুত্থান। প্রেম ভালোবাসায় যদি একটা মেয়ে চুম্বক হয়, একটা ছেলে লোহা, একজন আরেকজনকে আকর্ষণ করে। আর আমার ক্ষেত্রে একটা মেয়ে চুম্বক, আমি প্লাস্টিক। এখনকার পোলাপাইন ডেট করে, আমার কাছে এখনো ডেট মানে তারিখ। এখন একটা বেরোচ্ছে আবার ডেটিং অ্যাপস, আমি ভাবছি ওটা ক্যালেন্ডার। একটা মেয়ে আমাকে একবার জিজ্ঞেস করছে তোমার কাছে লাভ মানে কি? আমি শিক্ষিত ছেলে, আমি উত্তর দিয়ে দিছি বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য সমান লাভ। সে আমার বাংলাও জিজ্ঞেস করছে তোমার কাছে ভালোবাসা মানে কি? আমি শিক্ষিত ছেলে, আমি বলে দিছি দক্ষিণ পাশে বারান্দা, 2টা বেডরুম অ্যাটাচ বাথরুম মানে ভালোবাসা। তবে দুঃখের বিষয় কি আমিন ভাই, রিসেন্টলি আমার ব্রেকআপ হয়ে গেছে। তবে ব্রেকআপ যে হয়েছে মেয়েটা জানে না। মজার বিষয় কি, প্রেমটা যে হয়েছিল মেয়েটা তাও জানতো। ওয়ান সাইডেড লাভ। প্রেমটা কীভাবে হয়েছে আমি একটু বলি। একটা মেয়ে ফেসবুকে আমাকে হেলো বলছে, এটাই এটা আমার হিসাব ক্লিয়ার। আপনারা শহরের স্কুলে পড়ছেন, শহরের স্কুলে ছেলে মেয়ের সাথে কথা বলতে পারে। আমি পড়ছি গ্রামের সরকারি প্রাইমারি স্কুলে, ওইখানে ছেলে মেয়ের সাথে কথা বলতে পারে না। ওইখানে ছেলে মেয়ের সাথে কথা বললে মানুষ বলে বিয়ে হয়ে গেছে। তো এরপর থেকে কোনো মেয়ে আমার সাথে কথা বললে আমি ধরে নিই ওকে হয়ে গেছে। আমার হিসাব ক্লিয়ার। একটা মেয়ে হেলো বলছে মানে কি, সে আমাকে পছন্দ করে। একটা মেয়ে আমাকে হেলো বলছে তার মানে কি, সে আমার সাথে কথা বলতে চায়। একটা মেয়ে আমাকে হেলো বলছে তার মানে কি, সে আমাকে ভালোবাসে। একটা মেয়ে আমাকে হেলো বলছে তার মানে কি, সে আমাকে বিয়ে করতে চায়। তো আমি হানিমুন কই করব, বাচ্চা কয়টা নিব, ফ্যামিলি প্ল্যানিং করে তারা রিপ্লাই দিছি হাই হোয়াটসঅ্যাপ। সে আমার রিপ্লাই করছে ভাইয়া আপনার কাছে কি আমিন খানের নাম্বার আছে? আমি ওরে রিপ্লাই করছি তুই হেলো বললি কেন? তবে তার চেয়ে বড় ভুল একটা আমি করছি। আমি ভুল না, আমি বলবো পাপ। আপনাদের সবার সামনে আজ আমি স্বীকার করতে চাই আমি একটা পাপ করছি। সেটা হচ্ছে আমি অনলাইন গ্রোসারি শপ ডিম ডালকে আমার নাম্বার দিছি। এই পাপ কেউ করেন না। একদিন আমার আর্জেন্ট দরকার, আমি একটা অর্ডার করছি ইমার্জেন্সি, বলছে আধা ঘন্টা লাগবে, 3 ঘন্টা পর আসছে। পার্সেলটা জাস্ট রিসিভ করলাম, সাথে সাথে SMS, প্রিয় গ্রাহক আপনি কি আমাদের সেবা সন্তুষ্ট? আমি রিপ্লাই দিছি আমি ক্ষুধার্ত। আমি 3 ঘন্টা আগে অর্ডার করছি, আমি ডিম অর্ডার করছিলাম, আস্তে আস্তে বাচ্চা ফুটে গেছে। এরপর এরা আমার নাম্বার পাইছে, আমাকে কল দেওয়া শুরু করছে। আমার মা আমাকে সপ্তাহে কল দেয় 1 বার, এরা আমাকে দিনে কল দেয় 3 বার। আর যদি 1 নম্বর থেকে কল দিলে এক কথা, নানান নাম্বার থেকে কল দেয়। 1 নম্বর থেকে কল দিলে আমি ব্লক মেরে দিতাম। এমন 1 নাম্বার থেকে কল দেয় মনে হয় সৌদি আরব থেকে কল আসছে। সৌদি আরব আছে আমার মামা, কল না ধরলে বিপদ। আপনার কাছ থেকে আমি একটা কিনছি, আপনি বিক্রি করছেন, আপনার সাথে আমার সম্পর্ক কি? ক্রেতা বিক্রেতা, তাই তো? কিন্তু ডিম ডাল তা মনে করে না। ডিম ডাল মনে করে ওরা আমার কাছে মেয়ে বিয়ে দিছে। জামাই আজকে তো শুক্রবার, ইলিশ মাছ তো আছে। জামাই নতুন আলু আসছে। জামাই ডিম লাগবে, ডিম 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 ডিম। সব কিছুর মধ্যে ডিম আছে। সাবানের সাথে ডিমের অফার, টয়লেট ক্লিনারের সাথে ডিমের অফার। আমি একবার ডিমওয়ালা ইলিশ অর্ডার করছিলাম, দেখি ইলিশের সাথে 1 হালি মুরগি ডিম পাঠাই দিচ্ছে। ডিম ডাল থেকে আমার ছেলে কল দেয়, কল দেয় বলে প্রিয় গ্রাহক স্যার আপনার জন্য একটা অফার আছে, স্পেশাল অফার। আমি বললাম ভাই আমি তো ঢাকার বাইরে, আমি অনেক ব্যস্ত। আবার ছেলে কল দেয়, আমি বললাম ভাই আমি তো ঢাকার বাইরে, আমি অনেক ব্যস্ত। তারপর একটা মেয়ে কল দিছে, কল দিয়ে বলে হ্যালো। হোক সে ডিম ডালের মেয়ে,
মেয়ে তো তারপর আমার হেলো বলছে স্যার আমার কাছে কিছু অফার আছে, আপনি কি ব্যস্ত? আমি না ফ্রি, আমি ফ্রি, আমি একদম ফ্রি। আমি উল্টা প্রশ্ন করছি আপনার কিছু লাগবে? না স্যার আমার কাছে কিছু অফার আছে। জি বলেন বলেন। স্যার আমার কাছে ওয়াশিং পাউডার অফার আছে। জি দেন দেন। স্যার আমার কাছে টয়লেট ক্লিনার অফার আছে। জি যে দেন 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 দেন। স্যার সবজিতে কিছু অফার আছে, পটলে অফার আছে, দেন 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 দেন। টমেটোতে অফার আছে, দেন দেন, টমেটো আমার অনেক পছন্দ, লাল টমেটো অনেক পছন্দ, দেন। স্যার গাজর অফার আছে, দেন দেন দেন। স্যার বেগুন অফার আছে, দেন, বড় দেখে দেন, বড় দেখে দেন, দেন। একটা পর্যায়ে আমাকে বলে অনেকগুলো প্রোডাক্ট তো হলো, এখন অর্ডারটা প্লেস করে দিই। চিন্তা করেন না, আপনি আমার স্পেশাল কুপন কোড ব্যবহার করতে পারবেন, সাদিয়া 362436। মজা করছে, এটা বলা নাই, এটা বলা নাই, বলছে সাদিয়া 69। একটা পর্যায়ে বলে আপনার অর্ডারটা কনফার্ম করে দিই স্যার, প্লেস করে দিই। আমি বললাম দেখুন সাদিয়া, আমি এখনই বলে দিই 3টা শব্দ, এরপর আপনার যা করার মন চায় করেন। জি বলেন। আমি তো ঢাকার বাইরে। সিরিয়াস বলছি যে এই শোয়ের বাইরে যাদেরকে নিয়ে কথা হয়, মানে আমরা অন্য সার্কেলে আড্ডা দিই, গ্রুমারদের সঙ্গে আড্ডা হয়, বা যাদের সঙ্গে যখন কথা হয়, কিংবা মেকআপ রুমে কথায় ঘুরে ঘুরে জাহিদ ভাই আপনার কথা আসে এবং অপেক্ষায় থাকি যে আজকে না জানি কি বলবে, কিভাবে বলবে, আজকে না জানি কি একটা সিগন্যাল আসতে চলেছে। ডিম 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 একটা সিগন্যাল তো থাকলোই আজকে। একটা জোরে হাততালি হোক। থ্যাংক ইউ। ওকে, শুরুতে আমিন খান বলবেন। হৃদয়, মানে আমি আবারও বলি যে আমি খুব প্রাউড ফিল করি যে তোমাদের পারফরমেন্সগুলো আমরা লাইভ দেখতে পাচ্ছি এবং তোমরা যেই লেভেলে নিজেদেরকে উঠিয়ে নিয়ে গেছো, আমার কাছে খুব ভালো লাগছে যে এই লেভেলটা যদি তোমরা ধরে রাখতে পারো, বাংলাদেশের স্ট্যান্ড আপ কমেডি একটা স্বর্ণ যুগের মধ্যে যাবে ইনশাল্লাহ খুব শর্টলি। অবশ্যই। এবং তোমার পারফরমেন্স আজকে মানে দেখে আমার মনে হচ্ছিল আরও যদি আধা ঘন্টা বলতে আরও বেশি ভালো লাগতো, মানে ক্ষুধা রয়ে গেল পারফরমেন্স দেখার, এত সুন্দর ছিল। বিউটিফুল। ওকে, বলবে শবনম ফারিয়া। হ্যালো। তারপরে হয়ে গেছে। মেয়ে রাজি। দারুণ দারুণ। রেডি? হ্যাঁ, ইয়া। হৃদয়, তুমি ওরকমই পারফর্মার যাকে আমরা অন্যদেরকে বলি যে ওর পারফরমেন্স দেখো। গুড জব। থ্যাংক ইউ। ওকে, আমি বলছি সেটা হচ্ছে আপনার নাম হৃদয়, মানে আপনি তো প্রস্তুতি থাকবেন, নামই তো হৃদয়, হৃদয় দেওয়ার জন্য। খুবই ভালো হয়েছে, খুবই ভালো লাগছে এবং খুবই স্পন্টেনিয়াসলি আপনি পরিবেশন করেছেন, দুর্দান্ত হয়েছে। থ্যাংক ইউ। সাইদুর রহমান পাভেল বলবে। হেভি হেভি। হ্যাঁ, আসলে হেভি, মানে দুর্দান্ত পারফরমেন্স। এবং আপনি বলার পর থেকে না একটা ডিমের প্রতি একটা অনীহা তৈরি হয়ে গেছে। এই মানে এই এপিসোড দেখার পরে প্রচুর হাই পাবেন, প্রচুর হাই পাবেন। শুধু নিজেকে ওই হায়ার জায়গাটা কন্ট্রোল করেন, দ্যাটস ইট, ফাটাই ফেলবেন। ওকে, একটা থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ। আপনি যাবেন না, বরঞ্চ এই এপিসোডে আর যারা আছে সবাই চলে আসুন, এই এপিসোডের ফলাফল জানবো আর তারপর জানাবো যে কারা কারা আমাদের সঙ্গে পরবর্তী রাউন্ডে যাবে আর কারা এলিমিনেট হবে আজকে। প্লিজ ফলাফলের জন্য সবাই চলে আসুন। দুর্দান্ত একটা এপিসোড শেষ হলো। আমি জানি আজকেও খুব কঠিন ডিসিশন নিতে হবে আমাদের বিচারকদের। কে হচ্ছে আজকের এপিসোড উইনার? আজকে সবার পারফরমেন্স দেখে আমাদের এতটা মনটা ভরে গেছে, মানে আজকে জাজমেন্ট করতে ইচ্ছা করছিল না, কিন্তু নিয়ম মানতেই হবে, কিছু করার নেই। আজকের এপিসোড উইনার কে 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 কে? রিয়াজউদ্দিন। এই এপিসোডের ফলাফল আমরা পেয়ে গেছি। আমাদের যোগ্য প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ রিয়াজ পুরস্কার পেয়ে গেছে মার্সেলের তরফ থেকে আকর্ষণীয় উপহার। কিন্তু 6 রাউন্ড থেকে 7 রাউন্ডে কারা কারা আমাদের সঙ্গে যাচ্ছে সেটা দেখতে হলে আপনাদের একটু অপেক্ষা করতে হবে। ফিরে আসবো এক্ষুনি। সবাই যার যার মতো ব্যাক স্টেজ দৌড়, একটা দৌড়।
ওকে, আমরা হাসি আনন্দের শো করছি, কিন্তু এই মুহূর্তে মনটা একটু খারাপ। 12 জন থেকে কয়জন যাবে আমাদের সঙ্গে পরবর্তী রাউন্ডে সেই ফলাফল প্রকাশ করব। প্রথমে যাদের নাম বলবো সবাই এক দৌড়ে চলে আসবেন মঞ্চে। আসবে সুস্মিত দে, রিয়াজউদ্দিন, আফনান, আফ্রিদি, মেহেদি হাসান, তরু, জাহিদুল ইসলাম, হৃদয়, আল আমিন, নীরব। এক দৌড়ে চলে আসুন সবাই। হাসো সিজন 7 এর 6 জন দুর্দান্ত পারফর্মার, এবং এই 6 জনের জন্য হাসো সিজন 7 লাকি সিজন 7 এর লাকি নিউজ হচ্ছে এই 6 জনই যাচ্ছেন পরবর্তী রাউন্ডে। পরবর্তী 6 জনকে ডাকছি এবার। ফাইজা হাসিন শৈলী, মহিবুল্লাহ, তারেক মাহমুদ, আবিদ হাসান, নীরব, আরিফ আহমেদ, অ্যাঞ্জেলা। চলে আসো 6 জন। ওকে, 6 রাউন্ডে প্রত্যেকে 2 বার করে পারফরমেন্সের সুযোগ পেয়েছে। প্রত্যেকে তার বেস্ট দেবার চেষ্টা করেছে। এবার কোনো এক্সপেরিমেন্ট ছিল না যে ক্যারেক্টার করবে নাকি জোক বলবে কি স্ট্যান্ড আপ করবে। প্রত্যেকে নিজের ইচ্ছা ছিল, কাউকে দোষ দেওয়ার কিছু নেই। 7 রাউন্ডে কোন কোন ভাগ্যবান বা ভাগ্যবতী যাচ্ছে আমাদের সঙ্গে জানিয়ে দিচ্ছি। ফলাফল তোমার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। তুমি ভালো থেকো, নিশ্চয়ই এর পরেরটা অনেক ভালো হবে। ভালো থেকো। মহিবুল্লাহ, তুমি পরের রাউন্ডে আমাদের সঙ্গে যাচ্ছ। ও ওখানে সেফ জোনে থাক থাক মহিবুল্লাহ, সেফ জোনে। আরে বাবা, এতদিন ধরে হাসো হচ্ছে, মানে হাসো সিজন 7 লাকি বলছি, ও সবচেয়ে ভাগ্যবান। ওই জায়গা আজ পর্যন্ত কেউ নিতে পারেনি, মহিবুল্লাহ নিয়েছে। একটা জোরে হাততালি। আর যারা এখানে আছে তারা ভাগ্যবান ভাগ্যবতী, কারণ দর্শকদের মনের গভীরে প্রত্যেকে জায়গা নিয়েছে। ফাইজা হাসিন শৈলী, মা তোমাকে কতটা মিস করে ক্যাম্পে? হ্যাঁ, আমি ক্যাম্পে থাকলে তো আম্মু অনেক মিস করে। তুমি কতটা মাকে মিস করো? আমি তো অনেক করি, আমি প্রথম দিন থেকে কাঁদতেছি। ওকে, হয়তো তোমার মনের কথা হয়তো আল্লাহ শুনেছে, এবং সেটাই ঠিক যে তুমি আমাদের সঙ্গে পরবর্তী রাউন্ডে যাচ্ছ। তারেক মাহমুদ, আপনাকে নিয়ে আর কোনো নাটক করতে চাই না। খুলনা বিশ্ববিদ্যালয়ের ছেলে, আপনি আমাদের সঙ্গে পরবর্তী রাউন্ডে যাচ্ছেন। এই 3 জনই সেফ জোনে, এক দৌড়ে চলে যান প্লিজ। সেভেন রাউন্ডে পরবর্তী যে 2 জন যাচ্ছে না, সেই 2 জন হচ্ছে এই 2 জন আমাদের সঙ্গে পরবর্তী রাউন্ডে যাচ্ছে না। একজন মোহাম্মদ আরিফ এবং একজন রাবিয়া জামান অ্যাঞ্জেলা। আমাদের খুবই পছন্দের এই 2 জন পারফর্মার, দুর্দান্ত। তাদেরকে নিয়ে যতবার শো স্টার্ট করেছি জমে গেছে, বাট আজকে এই 2 জনকে হারাতে হচ্ছে। যদি কিছু বলো। আমি এত দূর এসেছি এটার জন্য অনেক হ্যাপি, নিজেকে অনেক লাকি মনে করি। অ্যান্ড ক্যাম্পে গ্রুমারদের সাথে অনেক মেমোরিজ আছে। আমার রুমমেটস শেহতাজ আপু ছিল, ওর সাথে অনেক মেমোরিজ ছিল, ওকে অনেক মিস করেছিলাম। অ্যান্ড এই কয়েকদিনের শৈলী আপুর সাথেও বন্ডিং অনেক ভালো হয়েছে, ওকেও মিস করব। থ্যাংক ইউ। বিচারকদের মিস করবে না? হ্যাঁ করব। মোহাম্মদ আরিফ, আমি তাকদির বলে একটা বা ভাগ্য বলে একটা কথা আছে, আমি ওইটাতে বিশ্বাসী। আপনার ভাগ্যে যদি না থাকে তাহলে ওইটা হবে না, তবে আমি এটাও মানি যে পরিশ্রম করলে ভাগ্য পরিবর্তন করা যায়। আই এম হ্যাপি। থ্যাংক ইউ সো মাচ। আমাদের বিচারকদের কাছ থেকে তোমাদের জন্য পুরস্কার রয়েছে মার্সেলের তরফ থেকে, প্লিজ। এই 2 জন আমাদের মনের গভীরে থাকবে, একটা জোরে হাততালি। প্রিয় দর্শক, প্রত্যেক বৃহস্পতি এবং শুক্রবার রাত ঠিক 9:30টায় আমরা হাজির হই এই শো নিয়ে। তাহলে বৃহস্পতি আর শুক্রবার আমরা এই শোটা করি, আর অপেক্ষা করি বৃহস্পতি এবং শুক্রবারের পর শনিবার বিকেলের জন্য। কেন? কারণ সেখানে রয়েছে মনোজ কুমার প্রামাণিক। শনিবার বিকেলে আমাদের অপেক্ষা শনিবার বিকেলের জন্য, এবং সেই সাথে পরবর্তী সপ্তাহের বৃহস্পতি এবং শুক্রবার রাত ঠিক 9:30টায় জন্য
ঠিক যখন শুরু হয় মার্সেল প্রেজেন্টস হাসো সিজন 7 আজকের মতো বিদায়।